আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী উদ্যোক্তা, নারীর জীবন, নারীর সিকিউরিটি এবং নারীর সাস্টেইনেবিলিটি অর্থাৎ টিকে থাকার শক্তি নিয়ে। আর এগুলো কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। হয়তোবা এখানে উদাহরণস্বরূপ অথবা কথার ক্ষেত্রে অনেক বাজে প্রসঙ্গ চলে আসতে পারে, যেগুলো 18+ বয়সের নিচে প্রযোজ্য না। তাহলে 18+ বয়সের নিচে যারা আছেন তারা ভিডিওগুলো দেখবেন না, এবং আমাদের কোনো ভিডিওই 18+ বয়সের নিচের জন্য না, ঠিক আছে? যে কোনো ভিডিওই, এবং আমরা যখন ইউটিউব অথবা অন্য কোনো জায়গায় আপলোড করি তখন 18+ কথাটা আমরা অ্যাড করে নেই, অর্থাৎ বাচ্চাদের জন্য আমাদের ভিডিওটা না। তাহলে এর বাইরে আমাদের এই ভিডিওগুলো হয়তোবা অনেক বাজে কথা থাকে, বাজে উদাহরণ থাকে, বাট এই কথাগুলো এমনভাবে থাকে যে কথাগুলো মা সন্তানের সাথে শেয়ার করে না, বাবা তার মেয়ের সঙ্গে শেয়ার করে না, মা তার ছেলের সঙ্গে শেয়ার করে না, বন্ধুরা সেটা শেয়ার করে না। হয়তোবা লজ্জা অথবা জড়তা, এরকম অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করে। বাট আমরা খুব মুক্ত মনে সমাজের বাস্তবতাটা এবং বাস্তব জীবনের শিক্ষাগুলোকে উপস্থাপন করে তুলি। তো এই ভিডিওগুলো থেকে নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো থেকে শিখে পজিটিভ কি আছে সেটা আপনারা গ্রহণ করবেন। এই দায়ভারটা আপনাদের উপর আমরা দিয়ে দেই, যেন জীবনে কতভাবে ধ্বংস হন, কতভাবে জীবনে ধস নেমে আসে, ক্ষয়ক্ষতি হয়, সেগুলো শিখে সেখান থেকে ভালো কিছু করতে পারেন। আমরা বলি আমরাই নিজেরাই ভুল করি, আমরাই নিজেরাই অনেক সময় লস করে ফেলি। রিয়েল লাইফ সবসময় জিততে পারবেন না, বাট আমরা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি এবং সেখান থেকে পজিটিভটা গ্রহণ করার চেষ্টা করতে পারি। ভুল মানুষ মাত্রই ভুল হতেই পারে, ঠিক আছে? তাহলে আসেন এবার আমরা শুরু করব একটা বাজে উদাহরণ দিয়ে, বাট খুব রিয়েল লাইফ উদাহরণ। আমার একটা কাজিন, একজন মেয়ে, দুঃসম্পর্কের কাজিন, সে খুব ব্যবসায়িক মনা, এত বেশি ব্যবসায়িক মনা যে যেখানে যা পাবে সেটা দেখেই চিন্তা করে এইটা দিয়ে কিছু ব্যবসা করা যেত না। তো তার এই যে ব্যবসায়িক যে চিন্তা ভাবনা, এটাকে আমি খুব স্যালুট জানাই। বাট আনফর্চুনেটলি এটা তার জীবনে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে অথবা হয়ে যায় মাঝে মধ্যে। তো ফার্স্ট টাইম আমাদের সমাজে একটা বিবাহিত মেয়ের যেটা হয় যে একজন মেয়ে যখন ব্যবসা করার অপরচুনিটির জন্য কারো পিছনে ঘুরতে থাকে, কারোর সঙ্গে যোগাযোগ করে, সে যদি খুব সামর্থ্যবান হয় জামাই থেকে, অথবা জামাই থেকে খুব হ্যান্ডসাম অথবা দেখতে সুদর্শন হয়, অথবা এরকম কিছু, জামাই যখন এটাকে কম্পেয়ার করে তার থেকে বেটার কিছু যখন ওই নারী অন্য কারোর সাথে যোগাযোগ শুরু করে এবং তার মধ্যে বেটার কিছু দেখা যায়, তখন কিন্তু সবার আগে সংসারে একটা ভুল বোঝাবুঝি অথবা ডিজাস্টার তৈরি হয়। অর্থাৎ জামাই চিন্তা করে আমি বোধহয় আমার ওয়াইফকে হারাচ্ছি। তখন প্রথমে সুন্দর কথা, এরপর বাজে কথা সৃষ্টি হয়ে যায়। তো ওই কাজিনটার ক্ষেত্রে সেম ঘটনা, যে তার হাজব্যান্ড তাকে ট্রাস্ট করা বন্ধ করে দিচ্ছে, কারণ সে যখন যেখানে ব্যবসা দেখে, হোটেল ব্যবসা পার্টনারশিপে করতে হবে, অনেক কিছু করা যাবে, ভালো ইনভেস্টর পাইছি টাকাওয়ালা, সেখানে দৌড়ায় ছুটে চলে যায় মিটিংয়ের জন্য। এরপর কারো কাছে ভালো কাপড় আছে সেখানে চলে যায়, কারো কাছে কসমেটিক্স আছে সেখানে চলে যায়, যে দেখি এখান থেকে কসমেটিক্স নিয়ে কিছু ব্যবসা করা যায় কিনা। তার এই যে ব্যবসার চিন্তা ভাবনাগুলো, সেই চিন্তা ভাবনার মধ্যে ছোট ছোট কিছু ভুল আছে, যে ভুলগুলা তাকে তার ঘরটাকেও যেমন ধ্বংস করে দিচ্ছে এবং তাকে প্রতিটা জায়গায় লুজার বানাচ্ছে, ক্ষতিগ্রস্ত করতেছে, লস প্রজেক্টে পরিণত হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা সে খালি লাভের চিন্তা করতেছে, যে এইখানে গেলে এই কাজটা করলে রাতারাতি অনেক কিছু লাভ হবে, কিন্তু ওইটার পিছনে রিস্ক ফ্যাক্টর কি? সম্মানের রিস্ক, শরীরের রিস্ক, ইজ্জতের রিস্ক, টাকার রিস্ক, কোথায় কত রিস্ক আছে, এই রিস্কগুলো চিন্তা না করেই সে ঝাঁপায় পড়তেছে। এবং দেখা যাচ্ছে দিন শেষে হয় সে হতাশ, নয় সে ব্যবসাটা সে করতেই পারলো না, অথবা ব্যবসা শুরু করে মুখ থুবড়ে পড়ে গেছে, পার্টনার চলে গেছে, লাভ 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 লাভ, এরকম ঘটনা। তো এরকম একটা প্রবলেম নিয়ে একবার
আমার কাজিনটা আমাকে ফোন দিল। তখন আমার অফিস হচ্ছে বনানীতে, স্টার কাবাবের সামনে। তখন আমি জব করি। তো আমার কাজিন বলছে আমার পুরান ঢাকার এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে, উনি নেপাল থেকে কসমেটিক্স নিয়ে আসবে, আমি ইনভেস্ট করব, বিশাল প্রফিটের ব্যবসা। তাই তো আমি বললাম যে তাহলে ভদ্রলোকের সঙ্গে আমাকে একটু পরিচয় করে দিও, দেখি কি ব্যবসা কি হতে পারে, আমিও ইনভেস্ট করতে পারি কিছু একটা। তো যখন আমি ইনভেস্ট করার কথা যখন বলেছি, তখন সে মহা উৎফুল্ল এবং আমাকে বললো ওকে ফাইন, তাহলে আগামীকালকেই তাকে আমি ডাকি, আমরা হোটেল সারিনার নিচে বসে একটু পরিচিত হয়ে নিব সবাই সবার সঙ্গে, আর তুমি একটু দেখে নিলা, যদি ভালো লাগে তাহলে তুমি 2, 4, 5, 10 লাখ টাকা যা পারো তুমি ইনভেস্ট করতে পারবা, আমি তো আছি সাথে, তোমার টেনশনের কোনো কারণ নাই। তো আমি তো মনে মনে হাসি। তো চিন্তা করলাম যে আগে আসুক। তো লাঞ্চ আওয়ারে তারা আসছে অফিসে, হোটেল সারিনাতে, তার নিচে বসে একটু নাস্তা করবে এবং সবাই সবার সাথে পরিচিত হব। তো আমি অফিস থেকে লাঞ্চ আওয়ারে 1 ঘন্টা ছুটি পাই, বের হলাম, হয়ে গেলাম। যেই দেখি এক ভদ্রলোক পাঞ্জাবি পরে, হাতে টাইফোন নিয়ে এসে খুব মানে লাক্সারি নায়কের মতো, পারফিউম সেরকম, তারপরে দামি সিগারেটের প্যাকেট হাতে, মানে সে অন্য একটা অ্যাটিচিউডে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে উসনে কি হুনুরে, অর্থাৎ উনি যে কি বিশাল ব্যাপার, মানে বড়লোকি খানদানি যে একটা বিষয় আছে তার চেহারা, গলার ভয়েস, সব কিছুর মধ্যে সেরকম লাক্সারি। বাড়ি হচ্ছে কোথায়? বাড়ি হচ্ছে আপনার পুরান ঢাকার লালবাগে, বিশাল জমিদারের ছেলে, 4 তলা 6 তলা বাড়ি আছে, তো অনেক কিছু। তো দেখি আমার এই কাজিনটাও একদম রাজধানীর মতো সেজে আসছে, তো মনে হচ্ছে যে বিশাল কিছু একটা। তো আমি তো অফিসে টায়ার্ড, গেছি সেখানে, নিজেকে খুব সিম্পল মনে হচ্ছে। তো যাওয়ার পরে দেখি যে সে ছেলে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলতেছে এবং ফোনের মধ্যে কথাবার্তা এমন যে ডিআইজির সাথে কথা বলতেছে, ডিসির সাথে কথা বলছে, হ্যান করছে ত্যান করছে, মানে শো অফ চলতেছে। তো আমি 5 মিনিট চুপ করে বসে থেকে কথাগুলোর ধাঁচ বোঝার চেষ্টা করলাম। তো দেখলাম পুরাটাই শো অফ। তো তখন আমার যেহেতু হাতে টাইম শর্ট এবং আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে, কারণ আমরা চোখ আর ঘাট দেখলেই মানুষ বুঝতে পারি, ওই মানুষ 10 বছর পর কি বলবে ওটা বোঝার শেষ। তো তখন আমার কাজিনকে বললাম যে আমার তো অফিসে আসলে তাড়া আছে, খুব শর্ট টাইমের জন্য আসছি, তো তোমাদের সাথে আমি জিস্ট কথা বলেই, একদম সামারি কথাটা বলেই চলে যাই আর পরিচিত হয়ে চলে যাই। তো তখন আমার কাজিন তাকে বলছে যে ভাই অনেক তাড়া আছে, চলে যাবে, তো শর্টকাটে আমরা একটু শেষ করি। তো ভদ্রলোক আবার ফোন টোন থামাইছে। তো আমি বললাম যে ভাই কি নিয়ে এত টেনশনে এত কথা বলতেছেন, পুলিশের হেড অফিসের সাথে কথা বলতেছেন, ডিসিএসপির সাথে কথা বলছেন, বলে আমার এলাকায় এক ছোট ভাইয়ের মোটরসাইকেল হারায় গেছে। তো বললাম যে এক ছোট ভাইয়ের মোটরসাইকেল হারায় গেছে, এটার জন্য ডিসিএসপি এত কিছু লাগে, পুলিশের হেড অফিসে এত কিছু লাগে? আমাদের সাথে তো ডিআইজিদের সাথে ডিরেক্ট চলাফেরা হয়। বেনজির, তখন বেনজির দাদা ক্ষমতায়, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িঘরে চলাফেরা করে, বেনজির আমাদের বাড়িঘরে চলাফেরা করে, ডিআইজিরা আমাদের অফিসে চলাফেরা করে, ডিবি, এনবিআর, দুদক, এগুলো সব আমাদের ঘরের মধ্যে, আমার অফিসেই যাওয়া আসা করে। দেখ মোটরসাইকেলের জন্য তো এত ভিআইপিদের কল দেওয়ার প্রয়োজন হয়? প্রয়োজন হয় না মনে হয়। থানায় একটা জিডি করে রাখলেই যথেষ্ট, আর থানার দারোগাকে বলে রাখলে যথেষ্ট যে আমার এই মোবাইলটা হারায় গেছে অথবা এই মোটরসাইকেলটা হারায় গেছে, একটু দেখেন। একজন ভিআইপির এইটুকুন কথাই যথেষ্ট, এত ডিসিএসপি টেসপি টানাটানি করা লাগে না একটা মোটরসাইকেল উদ্ধার করার জন্য। যাই হোক, তারপর পরিচয় কি, তারপরে কি বিজনেস করতে চান, আমাকে একটু পলিসিগুলো বলেন, আমি একটু শুনি। যদি আমার ভালো লাগে তাহলে আমি আমার বোনের মাধ্যমে আপনাকে এখানে ইনভেস্ট করলাম। তো বলছে আমরা তো নেপালে যাব, নেপালে অলরেডি আমরা ভিসার জন্য চিন্তা ভাবনা করেছি, 2-4 দিনের মধ্যেই আপনার কাজিন আর আমরা দুজন মিলে ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো আমরা যাব ওখানে, যে আপনার অরিজিনাল ইউরোপের এডিশন, যত সুইজারল্যান্ড লন্ডন এডিশনের যত কসমেটিক্স আছে এগুলো ওখান থেকে কিনে লাগেজে করে নিয়ে আসবে, এখানে বেচার আমার অসংখ্য রাস্তা আছে, জাস্ট ফোন দিলে বাসায় এসে সব মাল নিয়ে যাবে, বেচাকেনা করে ইনশাল্লাহ একটা ভালো প্রফিট হবে। তো বললাম আপনাদের ইনভেস্টমেন্ট কেমন?
বলছে আমরা দুইজন 1.5 লাখ করে 3 লাখ টাকা দিব, 3 লাখ টাকাতেই শুরুটা হবে। আর আপাতত এগুলো জানে না, ভয়টায় পেতে পারে, আনইজি ফিল করতে পারে, ইনসিকিউর মনে করতে পারে, এই জন্য আমরা অল্প দিয়ে শুরু করি। এরপরে যখন ব্যবসাটা অনেক প্রফিট এবং এটা বাস্তবে যে অনেক প্রফিটেবল বিজনেস, এটা যখন আপা বুঝতে পারবে, তখন আপাই 5 লাখ খাটাবে, আমি 5 লাখ খাটাবো, আমার তো কোনো সমস্যা নেই টাকা খাটাতে। ওকে ফাইন। তো এরপর আমি ওনাকে কয়েকটা কোশ্চেন করলাম আর কয়েকটা প্রোডাক্ট নিয়ে কয়েকটা কথা বললাম। তো লাস্টে ভদ্রলোক হোটেল সারিনার নিচতলায় ওখানে যে খাবারের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা, কোনো কিছু তো খেলোই না, উল্টে আরো পলায় যেতে পারলে বাঁচে। জাস্ট 15 মিনিটের ট্রিটমেন্ট, পলায় যেতে পারলে বাঁচছে, অর্থাৎ দিক চায় না আমার কুত্তা সামলাও, সেরকম অবস্থা। তো পরে উনি চলে যাওয়ার পরে আমার কাজিনটাকে বললাম যে তুমি এই যে ব্যবসার এই যে রাতারাতি কোটি টাকা কামাই করা, রাতারাতি এসব করা, এই যে এগুলো শুনে যে লাফায় পড়ো, ঘরের থেকে বের হও, নিজের ঘরটা তো ধ্বংস করো, আর নিজেও কতভাবে ধ্বংস করতে চাও নিজেকে, আমাকে বলো তো একটু। তোমার কি নিজেকে ধ্বংস করতে মন চায়? এই যে ছেলেকে এত সুন্দর দেখছো, পাঞ্জাবি পরে পারফিউম টারফিউম দিয়ে খুব হ্যান্ডসাম ভাবে আসছে, কি তাকে কি তোমার খুব পছন্দ হয়েছে? তার সঙ্গে শুইতে মন চাচ্ছে? তো শুইতে মন চাইলে দেশের মধ্যেই শো, টাকা পয়সা নিয়ে বিদেশের মাটিতে নেপালে যে শোয়ার কি দরকার আছে? তো তখন আমার এই কাজিনটা সে বুঝতে পারলো যে প্রবলেমটা কোথায়। কারণ থাইল্যান্ড থেকে বাংলাদেশে যেমন জিঞ্জিরায় সব কিছু বানানো যায়, তেমন থাইল্যান্ডে আপনার কসমেটিক্সের উপরে লন্ডন এডিশন, সুইজারল্যান্ড এডিশন, অস্ট্রেলিয়া এডিশন, বিভিন্ন মেড ইন সুইজারল্যান্ড, এইসব লিখে টিকে চোরাই পথে নেপালে মালগুলো আসে। আর বাংলাদেশে যাদের বাপের 4 তলা 6 তলা বাড়ি আছে, স্পেশালি পুরান ঢাকার, তারা এরকম সুন্দর সুন্দর বিবাহিত অথবা ডিভোর্সি অথবা সিপারেশনে থাকা মেয়েদের ম্যানেজ করে, উল্টে সাথে বলে যে কিছু টাকা পয়সা ম্যানেজ করো। তো এদের ভুলায় ভালায় নেপালে নিয়ে যায়, নিয়ে যে 2 লাগেজ মাল কিনে, কথা কথা 3 লাখ টাকার মাল কিনলো, কিন্তু ওখানে দেখায় যে 6 লাখ টাকার মাল কেনা হয়েছে, মানে এদের নিজের পকেটে 1 টাকাও নাই। ওই মহিলা অথবা ওই নারীর টাকা দিয়ে যাওয়া আসা করবে, প্লাস মালও কিনবে এবং নিজে 50% শেয়ার হোল্ডার হয়ে যাবে। এরপর মালগুলো লাগেজে করে নিয়ে আসবে, ধরা খেলে মেয়ের টাকা যাবে, ওনার টাকা যাবে না। এরপর দেশে আসার পরে এই মালগুলো বিক্রি করে কিছু টাকা নিজেও ভোগ করবে আর কিছু টাকা ওই নারীকে দিবে। আর লাভের লাভ হবে, ওইখানে 2-3 দিন হোটেলে যে থাকবে, ওই 3 দিন ওই নারীকে সে ভোগ করবে। আর এইটা হচ্ছে চক্রটা। আর এভাবেই সব কসমেটিক্স বিভিন্ন ইউরোপ এডিশন, দুবাই এডিশন, বিভিন্ন এডিশন করে করে লাগেজে করে করে নেপাল থেকে বাংলাদেশে ঢুকে। আর কি হয়, আর এইগুলোই লোকাল মার্কেটে চলে যায়, যার কারণে আপনার ভোক্তা অধিকার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট যারা যেগুলো আপনার রেট দেয় বিভিন্ন দোকানে, যে কসমেটিক্স কোথা থেকে কিনেছেন, এটার কোয়ালিটি কি, এটা কি অরিজিনাল ইউকে এডিশন কিনা, এটা কত পার্সেন্ট ট্যাক্স দেয়া, কোনো কিছুর হিসাব পায় না। কারণ হিসাব তো অলরেডি ওই দেশের হোটেলে বসে হয়ে গেছে, হোটেলের মধ্যে বসে যখন পায়জামা খুলাইছে, ওখানেই তখন আয় ব্যয়ের হিসাব বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কইয়ের তেলে কই ভাজার একটা চমৎকার একটা ফাঁদ। আর এই জিনিসটা যখন বোনকে যখন বুঝাই দিলাম যে ইউ শুড নট ডু ইট, তোমার এমন কিছু করা উচিত, অল্প কাজ করো, অল্প প্রফিট হোক, বাট সেটার মধ্যে তোমার প্রাইভেসি দরকার, সেটার মধ্যে তোমার স্টাবিলিটি দরকার, সেটার মধ্যে তোমার অনেস্টি দরকার, সেটার মধ্যে ট্যাক্স ফাঁকি চুরি মুড়ি এসব দরকার নাই। তারপরে তোমার সেখানে যে পায়জামা খোলার দরকার নাই, এত বেশি হ্যান্ডসামের সাথে ব্যবসা করা শুরু করার দরকার নেই। ইউ শুড বি স্টেবল ফার্স্ট। তুমি ছোট্ট কাজ করো, ভদ্রলোকের সাথে করো, ভদ্র পুরুষ অথবা ভদ্র নারীর সাথে করো, অথবা 10 জায়গা থেকে শিখে নিজে একক মালিকানায় কাজটা করো, হারো যেত নিজের যোগ্যতায়। আর তখন তোমার এই বাইরের মানুষের কাছে যে ছুটে ছুটে যাও, মিটিং মিটিং মিটিং, সকালে মিটিং, দুপুরে মিটিং, রাতে মিটিং, এটা তোমার বাচ্চাদের মনেও যেমন একটা বাজে প্রভাব ফেলে, তেমন তোমার সংসারটাও একটা সময় পরে ধ্বংস হয়ে যাবে। তাহলে তোমার ব্যবসাও হবে না, মূলধনও নষ্ট হবে, তোমার সন্তান ধ্বংস হয়ে যাবে, তোমার হাজবেন্ডও তোমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমরা সব কাজ করি কি কারণে? পরিবারের জন্য। 2টা কারণে, একটা হচ্ছে পেটের খাবারের জন্য, আর একটা হচ্ছে তোমার সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, যেটার নাম হচ্ছে পরিবার। আর সেই ব্যবসাটা কি? মনের এবং জীবনের প্রশান্তি।
কারণ মানুষ টাকা ইনকাম করেই, ধন সম্পদ যত যাই করুক না কেন, শুধুমাত্র মানসিক শান্তির জন্য। আর এই মানসিক শান্তিটাই হচ্ছে তোমার ঘর, সেই ঘরের জন্য। তো তোমার সেই ঘরই যদি না টিকে, তা তোমার এই টাকার কোনো মূল্য আছে? তো তখন আমার কাজিনটা প্রথমে বুঝতে চাচ্ছিল না, পরে সে আস্তে আস্তে 2-3 দিন পরে নিজেকে নিজের প্রবলেমগুলো বুঝতে পারছে, এবং আমি যেগুলো কম্পেয়ার করায় দিছি সেগুলো বুঝতে পারছে। তারপরে সে ব্যবসাটা থেমায় দিছে। এরপর সে আর নেপালে যায়নি, এবং সে পরবর্তীতে কাপড় চোপড় নিয়ে ব্যবসা শুরু করছে। মোবাইলের একটা শোরুম দিয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেখানে বিক্রি করে, এবং সে আলহামদুলিল্লাহ স্বামী সন্তান সবাইকে নিয়ে খুব ভালো আছে। তাহলে দেখেন, আপনারা যখন শুধু লাভ, প্রফিট, রাতারাতি সাকসেস এগুলো চিন্তা করেন, এটার আন্ডারে কখনোই, অথবা এটার অন্তরালে, অথবা এই পর্দার আড়ালে কত কি নিকৃষ্ট হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, এটা কখনো চিন্তা করেন না। আপনার প্রচণ্ড টাকার চাহিদা, আর রাতারাতি কোথায় টাকা উৎপন্ন হবে সেই টাকাটার দিকে যখন তাকান, তখন আপনার টাকা তো আসেই না, উল্টারও টাকা বের হয়ে যায়, প্লাস সাথে শরীর, সম্মান, পরিবার সব ধ্বংস হয়ে যায়। তো আমাদের সমাজে 2-3টা ক্যাটাগরির নারী সমাজে পাওয়া যায়। একটা হচ্ছে যে কোনো মূল্যে সম্মান অথবা টাকা উপার্জন করতে চায়। যেমন মিডিয়াতে দেখবেন, আমাদের সমাজে মিডিয়াতে যেসব নারী চলাফেরা করে, তাদের কাছে কখনোই জিজ্ঞাসা করার দরকার নেই যে তুমি কি ওপেন লাইফ পছন্দ করো, কারণ সে এটা পছন্দ করেই, সে পতিতা বৃত্তি পছন্দ করে বলেই সে এই জগতে আসছে। সে তার শরীর সৌন্দর্য দেখাবে, মার্কেটের থেকে বড় বড় টাকাওয়ালা, দেশি বিদেশি প্রবাসী, তারপরে বুড়ো বুড়ো টাকাওয়ালা ব্যক্তিরা, হারাম টাকার মালিক যারা, অথবা অস্বাভাবিক টাকার মালিক যারা, বিভিন্ন রকমের, কারণ সঠিক ব্যবসা করে, সঠিক ট্যাক্স দিয়ে, সঠিক নিয়ম নীতি পালন করে ব্যবসা করে টিকে থাকা অনেক কঠিন। তো সেখানে যে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, অথবা ওই মালিকের অপব্যয়কারী, অজন্মা অথবা কুলাঙ্গার সন্তান, এটাকে ভাগায় নিয়ে এটাকে ভাঙায় চূড়ায় খাওয়ার জন্যই এই নারীগুলোর জন্ম হয়, এবং এদের কোনো ঘর নাই, এদের কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে একটা ক্যাটাগরির নারী। আর একটা ক্যাটাগরির নারী হচ্ছে জীবনে মাঝপথে এসে হয় হাজবেন্ড মারা গেছে, অথবা বড় ধরনের আর্থিক বিপদে পড়ে গেছে, হাজবেন্ড সব জায়গায় ধরা খাইছে, লস খাইছে, এখন সংসার কোনো মতেই চলতেছে না, 2টো বাচ্চা আছে, তাদের পড়াশোনার খরচ চালাতে পারছে না, এখন সে নারী উদ্যোক্তা হতে চায়। তো এই নারী উদ্যোক্তাগুলোকে তখন, যেহেতু বিপদে পড়ছে, অসহায় হয়ে গেছে, এইসব নারী উদ্যোক্তার শরীর নিয়ে খেলা করার জন্য অসংখ্য ডিসি বলেন, ডিআইজি বলেন, তারপরে ব্যবসায়ী বলেন, টাকাওয়ালা খেলোয়াড় বলেন, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে যে হ্যাঁ আপনি আসেন, আপনাকে লাইফ তৈরি করে দিব। এখন লাইফটা কি তার তৈরি হবে, না কি তার পেটের থেকে নতুন লাইফ তৈরি হবে, সেই কথাটা আর বলে না, খালি বলে লাইফ তৈরি করে নিব। এই লাইফ তৈরি করার নাম করে, উদ্যোক্তা বানানোর নাম করে তাকে ভক্ষণ করা অথবা তাকে ব্যবহার করা, এরকম আপনজন অথবা গার্ডিয়ানের সমাজে অভাব নাই। যার কাছেই যাবে শকুনের মতো টেনে ছিঁড়ে খেয়ে ফেলে দিবে, আর যে ব্যবহার করে স্বাদ মিটে যাবে, একদম ডাস্টবিনে কুত্তার মতো ফেলে দিবে। তাহলে নারীরা ওখানেও 2-4 বার যে ওখানেও কিন্তু ভোগান্তির শিকার। আর আগে তো তাও ঘরের মধ্যে খালি অভাব আর কষ্টের মধ্যে ছিল, আর এখন অভাব, কষ্ট প্লাস আরও একটা কষ্ট যোগ হলো, যে আমি কোন মুখ নিয়ে আমার সন্তানকে আমার চেহারাটা দেখাবো। আমার সন্তান বলছে মায়ের পায়ের নিচে বেহেশত বলে মাকে সালাম করতে আসতেছে, আর আমি দেখতেছি আমার শরীরটাকে ঝাঁঝরা বানায় ফেলছে কুত্তার মতো, শোষণ করতে করতে। আমি আমার সন্তানের সামনে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? সে জানে যে, আমার সন্তান জানে যে আমি একটা পবিত্র শরীরের মা, আমার পায়ের নিচে বেহেশত, বাট আমি তো অলরেডি এদের ভালো রাখতে যে এত সুন্দর মনে ঘরের থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমাকে পতিতা বানায় ছেড়ে দিছে। তখন আপনার যন্ত্রণা আরো 3 গুণ। আর এরপর 3 নম্বর নারী, যারা হচ্ছে সংসার করবে, স্বামী কামাই করতেছে, হারাম কি করুক কি ভালো কি করুক দেখার বিষয় না, তাদের ট্রেডিশনটা এমন যে বিয়ে করছো না, তোমাকে সবকিছু দিতে হবে, দায়ভার তোমার। সে খালি বাচ্চা কাচ্চা পালন করবে, ঘরের টুকটাক কাজ করবে, সারা দুনিয়ার আত্মীয় স্বজনের সাথে কথা বলে বেড়াবে।
এক বাপের বাড়ি কাজের বেটি, তারপরে আপনার বান্ধবীর বাসার কাজের বেটি আসে না, এটা নিয়ে আধা ঘন্টা বদর বদর করতে করতে দিনের সময়টা নষ্ট করে ফেলবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোনো কাজে, এবং তাকে কোনো কিছু শেখাইতে পারবেন না, ঘাটতারা বেয়াদব টাইপের হবে, আর তার কাজই হবে তোমার সংসারে কাজ করতে করতে আমি জীবন শেষ হয়ে গেল, এই জীবনে আমার আর কিছুই হবে না। বেসিক্যালি তারা সংসারের সবচেয়ে অপয়া নারী, যাদের দিয়ে সংসারে কোনো বরকত হয় না। কারণ মাথায় রাখতে হবে, একটা কাজের বুয়া 5টা বাসায় কাজ করে, 4টা বাসায় কাজ করে, এরপরে তার সন্তান বুয়েটে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। আর এই নারী সকালবেলায় উঠে রান্নাবান্না করবে, কাজের বুয়া সব বানায় দিবে, সে খালি একটু গোটা দিয়ে রান্না করবে, তাইতে তার মোটে সুখ টুক সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর বাচ্চারা একটু দুষ্টামি করলে অথবা পড়াশুনোর কথা বললে চিল্লা উঠে বকাঝকা করে বাচ্চাদের সঙ্গে যে সুন্দর করে একটা জিনিস সাজায় তাকে মানুষের মতো মানুষ করে তুলবে, সেই ধৈর্য অথবা সেই রুচিবোধ অথবা সেই চেষ্টা শক্তি তার মধ্যে নাই। অর্থাৎ আপনি সারা জীবন খালি কামাই করতে থাকবেন, আর এরকম একটা খাদক, নির্বোধ, বেয়াদব এবং অসভ্যর পিছনে টাকা ঢালতে থাকবেন। আর রাতের বেলায় যখন পায়জামাটা খুলে দিবে তখন বলবেন যে জান আই লাভ ইউ। কিন্তু আপনি যদি পুরুষ মানুষ হন, আপনার উচিত এরকম নারীকে জীবনের থেকে একটা লাথি মেরে বের করে দেওয়া, যে আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে বসে খাওয়াইতে হবে। সারা বিশ্বে কোন জায়গায় কোন এই আইন আছে? সবাই পরিশ্রম করছে সংসারের জন্য, সন্তানের জন্য, নিজেদের জন্য। আর আমি খালি একা কুত্তার মতো খাটতে থাকবো পুরুষ হয়েছি বলে, আর তোমাকে বিয়ে করছি বলে, আর তুমি খালি 4 হাত পাও দিয়ে খালি খরচ করতে থাকবা, আর সুখ মোটে তোমার হয় না। তোমার শরীরে যে পরিমাণ গরম লাগে তার জন্য এসি তোমার পায়জামার মধ্যে 10টা ফিট করতে হবে। তো তোমার মতো এরকম নারী দিয়ে আমার জীবন অথবা আমার সন্তানদের জীবন তৈরি হবে না। সো গেট আউট ফ্রম মাই লাইফ। তা আমাদের সমাজে ব্যক্তিত্ব নিয়ে এরকম কথা বলার মতো পুরুষ যেমন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এইসব বেয়াদব নারীর এবং সংসারের অপয়া নারীর কারণে পুরুষরা তাদের কর্মশক্তি, সৃজনশীল শক্তি অনেক কিছু ধ্বংস করে ফেলতেছে। ইভেন সংসারের অভাবের কারণে তারা ঘুষ খাওয়া, কমিশন খাওয়া, এইসব রাস্তায় চলে যাচ্ছে। তাহলে সমাজে বর্তমানে 3 ক্যাটাগরির নারী আছে। আর একটা ক্যাটাগরির নারী পাবেন যাদের কোনোভাবেই আপনি মন পাবেন না। তো যাদের কোনোভাবেই মন পাবেন না এবং সব কিছুতে তার একটা ছ্যাঁত একটা ভাব আছে, মানে বিরক্তি, ডিস্টার্বিং। এবং এই নারীগুলো একটা পুরুষ এবং একটা সংসারের জন্য সব থেকে মারাত্মক, যার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ এগুলো কোনো কিছু নাই। যে আজকে সারাদিনে কত মানুষ খাবারের অভাবে মারা গেছে, অন্তত আমার জামাই একটু পানি তো নিয়ে আসছে, পানিটা খেয়ে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ইনশাল্লাহ আমার জামাইকে যদি মানসিক শান্তি দেই তো সে কালকে আরও ভালো কিছু করতে পারবে। কোনো পুরুষ বাসায় যে মানসিক এবং যৌন অসুস্থ না, অথবা উত্তেজক কোনো ওষুধ না খেয়ে ঘরে না ঢুকে, এছাড়া স্বাভাবিক ব্যক্তিত্ববান কোনো জ্ঞানী অথবা গুণী অথবা একজন পুরুষ কখনো ঘরে শারীরিক মিলন অথবা সেক্সের জন্য কেউ কখনো ঘরে যায় না। একটা পুরুষ ঘরে যায় মানসিক শান্তির জন্য, এবং এই জিনিসটাই পরিবারের প্রতিটা মানুষের কাজকর্ম, কথাবার্তার মধ্যে দেখতে চায় যে সবাই মিলেমিশে সুন্দর একটা পরিবার, বাবা মা, ভাই বোন, সন্তান, শালা শালি, যে যেখানেই থাকুক না কেন, পরিবারের মধ্যে যে কারণেই থাকুক না কেন, সবার মধ্যে চমৎকার একটা বন্ধন, এবং নিজের পরিবারের প্রতি একজন পুরুষ মানুষের মানে রেসপেক্ট, ভালোবাসা, অনুভূতি সীমার বাইরে চলে যায় অথবা সীমার কাছাকাছি চলে যায়। ইস, এটা আমার পরিবার, আমি যদি আর 2 টাকা ইনকাম করতে পারতাম তাহলে আমার পরিবারের সবাই আরেকটু ভালো খেতে পারত। তখন এই পুরুষটার সৃজনশীল শক্তি আরও বাড়ে। তখন পরের দিন এই পুরুষটা বাসা থেকে বের হয় আরও 10 গুণ শক্তি নিয়ে। কিন্তু সংসারে যদি এরকম ছ্যাঁত করা বেয়াদব টাইপের এবং অকৃতজ্ঞ টাইপের নারী থাকে, তাহলে কিন্তু ওই পুরুষটা যত ব্রিলিয়ান্ট হোক, বুয়েটেতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, একদম অল্প সময়ের মধ্যে মানসিক প্রতিবন্ধী হয়ে, তার মুখের ভাষা খারাপ হয়ে সে সব জায়গায় গ্যাঞ্জাম ফেসাদ বাঁধায়, তার ক্যারিয়ার ধ্বংস করে লাস্টে ডিফ অ্যান্ড ডাম, অর্থাৎ বোবা এবং বধির অথবা মানসিক প্রতিবন্ধীর মতো ঘরে পড়ে থাকবে। ইভেন কখনো সুইসাইডও করে ফেলতে পারে, অথবা কখনো লাইভে এসে বউরে জবাই দিয়ে বলতে পারে যে এবার আমার ফাঁসি হলো আমার শান্তি, যে আমার ঘরে থেকে একটা পাপ দূর হয়েছে।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানসিক যন্ত্রণায় থাকার থেকে পাপ মুক্ত হওয়া অনেক ভালো। সো ইট ওয়াজ মাই ফেভারিট মিস্টেক। এটা ছিল আমার জীবনের সব থেকে পছন্দের একটা ভুল, যা আমাকে শেষ করে দিছে এবং আমার পুরো বংশটাকে শেষ করে দিছে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব শেষ করে দিছে। তাহলে সংসারে ছ্যাঁচ্ছ্যাঁত করা, কম্পেয়ার করা এবং এরকম ঘাট তাড়া টাইপের নারী যখন জুটে, তখন কিন্তু এই সংসারটা ধ্বংস হয়ে যায়। তাহলে নারী পুরুষের 2-3টা ক্যাটাগরি নিয়ে অথবা 4টা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বললাম। এখন আপনাকে দেখতে হবে আপনার যে ফেভারিট মিস্টেক যদি হয়ে থাকে, অর্থাৎ খুব শখ করে যদি ভুল করে থাকেন, এই ভুলটাকে কিভাবে আপনার জীবন থেকে দূর করতে হবে। আর এটা যতদিন দূর করতে না পারবেন, একদম আমি জোবায়েদ ভাই বলে দিচ্ছি, প্রতিটা দিন আপনার দিনে দিনে অবনতি ছাড়া, আপনি যত ব্রিলিয়ান্ট হন, বুয়েটের থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আপনার লাইফে উন্নতি হবেই না। প্রতিদিন খালি আপনার অবনতির দিকে আপনি যেতে থাকবেন, অবনতির দিকে যেতে থাকবেন। কোনো পীরের দোয়ায় কাজ হবে না, কোনো আংটি পাথরে কাজ হবে না, কোনো কবিরাজের ওই যে এমন তাবিজ করে দিব 25,000-50,000 টাকা দেন, বউ একদম ফিতার মতো হয়ে থাকবে, কোনো কবিরাজের ট্রিটমেন্টও কাজ হবে না। কারণ প্রবলেমটা এটা জন্ম থেকে গার্ডিয়ানরা তার সন্তানকে যখন মানুষ হিসেবে তৈরি করে নাই, খালি বলছে পর 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 তোর বাপে আসলে দেখিস, সাল চামড়া একটাও রাখবে না, এরকম শিক্ষা দিয়ে দিয়ে যখন পালন করছে। ইভেন আমাদের সমাজে এই নারীগুলোই, এই যে তৃতীয় আর চতুর্থ ক্যাটাগরি বললাম, এই নারীগুলো জামাই কি কামাই করে আনলো, এইটা কখন বাপের বাড়ি দিয়ে একটু সুনাম অর্জন করবে, একটু রান্দে বান্ধবীর বাসায় দিয়ে সুনাম অর্জন করবে, এইগুলোর মধ্যে তাদের ব্রেন থাকে। সন্তানকে কিভাবে কি পড়াশুনো করছে, কোথায় ভুল করলো, তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কি, তাকে মনুষ্যত্ব কি, তার জীবনে কিভাবে বড় হতে হবে, এই যে সুন্দর সুন্দর শিক্ষাগুলো যখন একটা মা পরিবারে থেকে না দেয়, তখন এই সংসারটা, ওই বাচ্চাগুলো যখন আরেকটু বড় হবে, তখন ওগুলো বেয়াদব এবং জানোয়ার এবং ধ্বংসাত্মকে পরিণত হবে। তখন ঘরে ওয়াইফ বেয়াদব, সন্তান বেয়াদব এবং কোনো ফিউচার নাই। তখন ওই পুরুষটা একদম হয় সীমার বাইরে চলে যাবে, বহির্মুখী হয়ে যাবে, নয় পুরুষটা ধ্বংস হয়ে সুইসাইড করবে অথবা স্ট্রোক করে মারা যাবে। আপনারা হয়তো চিন্তা করবেন লোকটা স্ট্রোক করে মারা গেছে, এত অল্প বয়সে মারা গেল, কিন্তু তার মারা যাওয়ার পিছনে যতগুলো কাহিনী আছে, এ মারা যাওয়ার পিছনে তার যতগুলো বিষ জন্ম নিছে, এই বিষের জন্মটা কেউ দেখবে না। আমাদের সমাজে একজন নারীকে যদি আপনি ডিভোর্স দিয়ে দেন, একজন নারীকে যদি ডিভোর্স দিয়ে দেন, তাহলে ওই নারী কত রকমের নারী আইন দিয়ে ওই পুরুষকে বাধাইতে পারে, ভাঙ্গায় চূড়ায় খাইতে পারে, কিন্তু কোর্ট অথবা বিচার বিভাগ কখনো দেখে না ওই নারীর কারণে এই পুরুষ এবং এই পুরুষের পরিবারের কতগুলো ধ্বংস নেমে আসছে। এই পুরুষ কি কারণে এত শখ করে একটা নারীকে বিয়ে করে তার পেটে একটা বাচ্চা দিয়ে, সে বাচ্চাকেও এখন চেহারা দেখতে ঘেন্না বোধ করতেছে। অর্থাৎ এই পুরুষটা কতটা মানসিক নির্যাতনের শিকার হয়েছে, সেটা কোর্ট আদালতের থেকে শুরু করে কেউ দেখে না। এটি আফসোস। তাহলে এখানে যেমন পুরুষের দোষও আমরা বলতেছি যে অনেক পুরুষ আছে অনেক হাই অ্যাম্বিশাস হয়, বাড়ি গাড়ি দেশ বিদেশ ঘোরা, তারপরে এক নারীতে তার মন না থাকা, বহুগামিতা, তারপরে চাকরি করতে যে অথবা বন্ধু বান্ধবের সাথে মিশে মিসগাইড হয়ে যাওয়া, এরকম অনেক বিষয় থাকে। কিছুদিন আগে এক ভদ্রমহিলার কমপ্লেন শুনলাম, সে বলছে যে আপনি কেন ডিভোর্স দিয়েছেন, সিপারেশনে গিয়েছেন? আমার হাজবেন্ড একটা ভেড়া ছিল। কেমন? সে তার মার কথায় ওঠে আর বসে। শুনেন, তাহলে যে সন্তান তার মার কথায় উঠে আর বসে, সে আর যাই হোক ভেড়া হইতে পারে না অথবা ব্যক্তিত্বহীন হতে পারে না। দেখার বিষয় সেখানে নারী হিসাবে আপনার চাহিদাগুলো, আপনার ভালো লাগাগুলো, আপনার চিন্তাগুলো কেমন ছিল বুঝতে হবে। জন্মদাতা মার সঙ্গে যে সন্তান বেয়াদবি করে না, সে সন্তান আর যাই হোক এতটা খারাপ হতে পারে না। কিন্তু ওই নারী যদি কোর্টে মামলা করে, তাহলে দেখা যাবে ওই পুরুষের 10 গুণ বেড়ে হয়ে গেছে। ভোগান্তি থেকে শুরু করে, জেল থেকে শুরু করে, অর্থদণ্ড থেকে শুরু করে কত কিছু হয়ে গেছে। কিন্তু কোর্ট কখনো মানবিক যে বিচার, যেমন একটা আমরা ছোটবেলা একটা
মুভি দেখতাম, সিরিজ, এই সিরিজটার নাম ছিল দ্য ডার্ক জাস্টিস। মানে কাগজপত্র প্রমাণের বাইরেও তৃতীয় একটা মেধা কাজে লাগানো, সেন্স কাজে লাগানো বিচার কার্যের জন্য, যেটাকে অফিসিয়ালি একজন বিচারক অ্যাপ্লাই করতে পারে না প্রমাণ অথবা ডকুমেন্টের বেসিসে, কিন্তু এটা পর্দার অন্তরালে অন্তরালে অনেক কিছু থাকে। ওইটা খুঁজে বের করাটাই হচ্ছে ডার্ক জাস্টিস। সিরিজটা হতো সম্ভবত বুধবার অথবা বৃহস্পতিবার হতো, তখন ম্যাকগাইভার মুভির পাশাপাশি চলতো এটা। ম্যাকগাইভার সম্ভবত বুধবার ছিল অথবা মঙ্গলবার ছিল, আর এটা বোধহয় বুধ বৃহস্পতি। আমাদের এই যে যারা আছেন তারা অন্তত মনে করতে পারবেন। মিস্ট্রিয়াস আইল্যান্ড, তারপরে ডার্ক জাস্টিস, তারপরে হারকুলিস, এরকম সুন্দর সুন্দর টিভি সিরিয়াল হতো বিটিভিতে, ঠিক আছে। তাহলে এই যে ডার্ক জাস্টিস, এই ডার্ক জাস্টিস শব্দটাই এখন উঠে গেছে। এখন কোর্টে যত টাকা ঢালতে পারবেন, আইন বিচার তার দিকে যাওয়া শুরু করে। বিচারকের সামনে পেশকারে বসেও টাকা খায়, দেখবেন 100 টাকাও খায়, যে কোর্টে যাবেন সেখানে। এখন কেউ যদি বলে যে আমার ভাই পেশকার 100% সৎ, আমার বাবা পেশকার 100% সৎ, এখন ভদ্রতার খাতিরে আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আলহামদুলিল্লাহ এটা বলতে হবে, বাট আপনাকে বুঝতে হবে ওই চেয়ারটাই হচ্ছে হারাম খাওয়ার জায়গা। সো এখানে কেউ যদি বলে সৎ, তাহলে ওর হয় জানার ভুল আছে, নয় ও ওই আরও বেশি অসৎ। এবং বাস্তবে ওই বোন অথবা ওই সন্তান, ওই মেয়ের জীবনী দেখবেন যে একদম দোজকের মতো হয়ে গেছে, কারণ ওই অসৎ টাকার কারণে তার লাইফ এখন সন্তানের উপরে এটা ইফেক্ট ফেলতেছে। এখন প্রতিটা সন্তানই তো বলতে চায় আমার মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা, আমার বাবা পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি, এটা প্রতিটা সন্তানই বলতে চায়। বাট আপনার যেটা বুঝার সেটা বুঝে নিতে হবে ওখান থেকে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু নারী এবং নারী উদ্যোক্তা নিয়ে কথা বলতে যে অনেকগুলা ম্যাচুরিটি বেসিসে কথা বলছি, যেগুলো বই খাতা কলমে আপনার লেখা নাই। আচ্ছা এবার আসেন আমরা এবার প্রথম থেকে শুরু করি। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক বাট প্রাসঙ্গিক, আর এখন হচ্ছে পার্ট টু পার্ট আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগিয়ে যাই। একটা আমাদের পুরুষ শাসিত সমাজে যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে তখন দেখা যায় 80% পুরুষের অথবা শ্বশুরবাড়ির একটু মনটা একটু খারাপ হয়ে যায়। একটা মেয়ে হইলে, একটা ছেলে হইলে বংশের স্ট্যাটাস রক্ষা হইতো, 2 দিন পরে ইনকাম করে বাপ মাকে খাওয়াইতে পারত। তাহলে এইটা মেয়ে হয়েছে, তাহলে দেখতে না দেখতে আবার 2 বছরের মধ্যে আর একটা বাচ্চা নাও, দেখো ছেলে হয় নাকি, ছেলের জন্য যুদ্ধ করতে থাকো, প্রয়োজনে ব্যাগরা খেয়ে শক্তি বাড়াও যেন ছেলে হয়। এরপর তাবিজ একটা আছে পিঠের কাছে বেঁধে রাখো যৌন মিলনের সময় যেন ওই তাবিজের গুণে ছেলে বাচ্চা হয়। এরপর পীরের অলি আল্লাহর দোয়া নিয়ে আসো, কত কিছু। 7টা 8টা 9টা মেয়ে হয়ে গেছে, এরপরেও কিছু ছেলে হয় না। কিন্তু এটার যে সায়েন্স আছে, এটার যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আর মানুষ মানতে চায় না, খালি চেষ্টা করতেই থাকে, আর এটা করতে করতে ওয়াইফের আয়ুটাই শেষ করে দেয়। এবং এতগুলো বাচ্চা যখন বড় হওয়া শুরু করে, পড়াশুনো শুরু করে, প্রতি 2 বছর পর পর গ্যাপে, তখন এই বাবার আয়ুও শেষ হতে থাকে। ওই যে বলে 3 মেয়ে হলে বেহেশতগামী, 7 মেয়ে হলে সপ্তম আসমানগামী, এরকম কি ডায়ালেক্টটা লাগা আছে সান্ত্বনা দেওয়ার জন্য। বেসিক্যালি 7টা মেয়ের ভালো জায়গায় লেখাপড়া করাতে চান, আর তাদের কাপড় কিনে দেন, আর যদি স্বাস্থ্য ভালো হয় মেয়েদের কাপড় লাগবে ডাবল, আর এরপরে অত কিছু লাগবে না। 7টা মেয়ের খালি পিরিয়ডের কটন কিনতে থাকেন, দেখবেন বাপের কত জায়গা থেকে হারাম খাওয়া লাগে। বাপের প্রতি মাসে কোন ঠেলাটা বাদে 7টা মেয়ের খালি পিরিয়ডের কটন কিনতে থাকেন, তখন বুঝবেন 7 মেয়ে হইলে সপ্তম আসমানে মানুষ কেন বলে, কারণ ও তখন আর পৃথিবীতে থাকে না, ওর ব্রেন টেন সব সপ্তম আসমানে চলে যায়, ধাক্কা আছে। তার রিয়েল লাইফ কথা বুঝতে হবে। গাঁজাখুরি কথা, সমাজের বানানো কথা, এত কিছু শুনে লাভ নাই। এখন আমাদের সমাজে স্বাধীনতা বলতে আমরা একটা জিনিস বুঝি যে আমার দেশ, আমার যা মনে চায় তাই করব। আর এটা এতদিন 18 বছরের উপরে মানুষরা চিন্তা করত। আর গত জুলাই মাসের ছাত্র আন্দোলনের পরের থেকে বাংলাদেশে একদম ছোট বাচ্চাও তার ব্রেনের মধ্যে এইটাই ঢুকাই দেওয়া হয়েছে, অথবা এইটাই ঢুকছে যে আমার দেশ, আমার যা মন চায় তাই করব। এখন নাগরিকের সর্বোচ্চ গুণগত
অথবা আইনগত কি কি অধিকার আছে, সেই অধিকারটা তার ব্রেন থেকে বের হয়ে গেছে। যার কারণে এখন অনলাইনের জগতে দেখবেন প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হচ্ছে। কথা বলছে, আগে থাপ্পড়, আগে মায়ের, আগে গালাগাল, আগে বকাঝকা। আর এগুলো ফান আকারে হোক অথবা ভাইরাল আকারে হোক, ঘরে বসে নারীরা প্রচুর পরিমাণ দেখতেছে। এই যারা হাউস ওয়াইফ, তারা ওই রাত 10টার মধ্যে বাচ্চারা খাওয়ায় দাওয়ায় দিয়ে মোবাইল একটা নিয়ে বসছে একদম রাত 2টা পর্যন্ত, খালি সারা দুনিয়ার কোন সেমরি মিডিয়াতে কাপড় খুলছে, কোনটা বেয়াদব, কোনটা অসভ্য, ছিহ এই মেয়েটা এত অসভ্য, দেখতেছে পুরো ভিডিও দেখে দেখে ছিহ এই মেয়েটা এত অসভ্য, ইস যুগ যুগ মানে কোথায় চলে গেছে, কি হয়েছে, উনি সব দেখতেছে। কিন্তু উনি এটা না দেখে সমাজে কোন মেয়েটা ভালো কি করতেছে, আমার জীবনে কি করা উচিত, আমিও তো পারি সুন্দর একটা রান্নার ভিডিও করে করে ইউটিউবে আপলোড করে দিয়ে ফেসবুকে আপলোড করে কিছু ইনকাম করতে, আমি পারি হাতের কিছু কাজ করে সেটা বিক্রি করে সংসারে 2 টাকা ইনকাম করতে এবং সুন্দর একটা আস্তে আস্তে নারী উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠানে এটা পরিণত করতে। এই সেলাইটা তাহলে কিভাবে করে, এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমাদের সমাজে নারীরা দেখতেছে না। এবং এদের পাশে যখন ছোট বাচ্চারা কোলের পরে আছে, হাতের পরে আছে, তারাও আস্তে আস্তে ওই ছোট্ট বাচ্চা অবস্থায় এটা দেখতেছে। এরপর সকালবেলায় বাচ্চার অনলাইনে টিচার পড়াবে, বাচ্চার কাছে মোবাইলে ক্লাস দিয়ে কিচেনে চলে যেয়ে সে তার শান্তি মতো তার রান্নাবান্না, গোড়ার ডিম, কাপড় চোপড় কাচা সব করছে। আর এই বাচ্চার ক্লাস যেই শেষ হয়ে গেছে, এই বাচ্চা গেম খেলতে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসা শুরু করে দিছে, যেগুলো ক্যাসিনো, জুয়া, সেক্সুয়াল কন্টেন্ট, ভ্যাগ্রা কন্টেন্ট, এইগুলো দেখতেছে। আর দেখতে যে এই ক্লাস 3-4-এর একটা বাচ্চা অথবা 5-6-এর একটা বাচ্চা, যখন তার বালাই বয়স, শরীর বদলের বয়স, এই সময়টা যখন এগুলো দেখতেছে, তখন ওই সারা সকাল কি আর সে লেখাপড়া শিখছে, ওই সামান্য 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্টে তার ব্রেনের থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দিয়ে সেক্সুয়াল করে দিচ্ছে। এবং এই বাচ্চাটা বালাই হতে গেলে, হওয়ার পরে বালাই বয়সে একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যতটুকুন ঘাটতাড়া বেয়াদব থাকে, তার থেকে যে কত হাজার গুণে এসে শিফট হয়ে যাচ্ছে কোনো বুঝ নাই। তো মা চিন্তা করতেছে বাচ্চার হাতে মোবাইল দিয়ে আসছি, রান্না করার সময় ডিস্টার্ব করবে না। আর এই বাচ্চাটা 7-8-এ উঠার পরে এই মা এই বাবাকে যে ভোগান্তির শিকার করবে, ঘরের মধ্যে যত অশান্তি করবে, এলাকায় যত দুর্নাম করবে, যত রকম বকাটিপনা করবে, এই যে আপনি রিল্যাক্সটা করতেছেন, এই রিল্যাক্সের আউটপুট যে কত লক্ষ গুণ আসবে, তখন খালি বলবেন এরকম সন্তান আমার পেটে জন্ম নিল কিভাবে, আমি এরকম পাপ জন্ম দিলাম কিভাবে। আপনার সন্তান আজকে রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন করতেছে, আপনার কাছে ভালো লাগতেছে, হয়তো বা আপনি আওয়ামী লীগ বিরোধী অথবা বিএনপি বিরোধী অথবা জামায়াত বিরোধী অথবা কোনো একটা দল বিরোধী, আপনার সন্তান রাস্তায় নেমে যখন আন্দোলন করছে আপনার ভালো লাগতেছে, উল্টে আপনিও যে গিয়েছে একটু সহায়তা করতেছেন। কিন্তু আপনার হাতে যে, আপনার সন্তানের হাতে যে মরণ বিষটা দেওয়া হয়েছে, ওপেন আইটি, ইন্টারনেট জগৎ, এটি তো আপনার সন্তান শেষ। এরপর হলো আপনার জামাই। দেখেন, নিজের জন্মদাতা বাপ মাকে ছেড়ে পলায় বাসা থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে সংসার করতেছে, হয় আপনার জামাই নয় আপনার ওয়াইফ। অর্থাৎ এখানে আস্থাটা কত বিশাল এবং স্বপ্নটা কত বিশাল ছিল। ইন রিয়েল লাইফে যখন এই স্বপ্ন এবং স্বপ্ন অনুযায়ী কার্যকলাপ না হচ্ছে, তখন দুইজন থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আর শুরুটা হচ্ছে 2-একটা গালাগাল দিয়ে। এরপর খেতে বসে খাবারের টেবিল থেকে শুরু করে কোথাও চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তিটা দুজনের থাকতেছে না। হয় আপনি আপনার হাজব্যান্ডের চোখের দিকে তাকায় কথা বলতে পারেন না, অথবা আপনার হাজব্যান্ড আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। আর এটাই প্রমাণ করে যে আপনাদের দূরত্ব অনেক দূরে চলে গেছে, যেটা আর ফেরার রাস্তায় নাই, আর ফেরানো সম্ভব না। অর্থাৎ দুইজনের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মান জিনিসটা ধ্বংস হয়ে গেছে। এখন রাস্তায় চলতে গেলে আমরা অনেক পাগলকে দেখি নগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হেঁটে যাচ্ছে, প্রচণ্ড সুন্দর তার স্কিন, গায়ের কালার এবং তার শরীরের গঠন, কিন্তু আমাদের চোখে পড়ার সাথে সাথে আমরা চোখটা ঘুরায় নিয়ে যাই। কী কারণ? কারণ তার প্রতি আমাদের রেসপেক্ট নাই, তার প্রতি আমাদের শারীরিক এবং মানসিক চাহিদা তৈরি হয় না। কী কারণে? তার প্রতি আমাদের রেসপেক্ট নাই।
আর রেসপেক্ট জিনিসটা আসে কোত্থেকে? নগ্ন হলেই কি আকর্ষণ তৈরি হয়? রেসপেক্ট থেকে সব কিছু তৈরি হয়। তো আপনার হাজব্যান্ডের যখন আপনার প্রতি রেসপেক্ট নষ্ট হয়ে গেছে, অথবা আপনি স্ত্রী হিসাবে আপনার হাজব্যান্ডের প্রতি যখন আপনার রেসপেক্ট নষ্ট হয়ে গেছে, এই অর্থ বাকি জীবনটা চলবে ওই সন্তানের দিকে তাকায় হাজিরা দেওয়ার একটা জীবন, যেখানে সংসারের সুখ, বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মমতা আর কোনোদিন ব্যাক করা সম্ভব না। আর এই জন্মটা নিচেই হচ্ছে প্রপার মাইন্ড সেট আপের অভাবে। অর্থাৎ আপনি যেটা বলেন, আপনার পেইনটা বোঝার ক্ষমতা আপনার স্ত্রীর নাই, অথবা আপনার স্ত্রী যেটা বলে সেটা শোনার অথবা সেই অনুযায়ী কিছু নিজেকে বদলায়, নিজের অভ্যাস বলেন। আমাদের দেশে সবথেকে বেশি কথাটা মেয়েরা বলে। আমি পুরুষ হয়ে যে মেয়েদের দোষ দিচ্ছি তা না, এটা গবেষণা করে তারপরে বলছি। মেয়েরা একটা সময় বলে যে তোমার জন্য, তোমার মার জন্য, তোমার বাপের জন্য তো আমি বদলাইতে পারবো না, পুষাইলে এখন তো আমার আর ভালো লাগে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন তো আর আমার চেহারা নষ্ট হয়ে গেছে, এখন তো আমার আর তোমার ভালো লাগে না, তোমার মন তো এখন বাইরে, আমি তো বুঝি। মানে একাই অনেক কথা মেয়ে বলে যাচ্ছে। কিন্তু এই নারী কখনোই চিন্তা করে না যে আমার হাজবেন্ড বাবা মা ভাই বোন সবার বিরুদ্ধে যে যুদ্ধ করে আমাকে ঘরে নিয়ে আসছিল কি কারণে, আমার প্রতি তার প্রত্যাশাটা কি ছিল, আর তার কি আমি দিতে পারছি, যে কারণে সে আমার এত সুন্দর শরীর, সে ঘরে আসার সাথে সাথে আমি নগ্ন হয়ে থাকি, তারপরেও আমার দিকে না তাকে উল্টে আমার সে পরে থুতু ফেলতে চায়। তাহলে কোথাও যদি না পান, অন্তত বাংলাদেশে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল এদের বাসায় যাবেন, যে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা শিয়াল কুত্তার থেকে খারাপ কিছু না। কারণ এখানে নারীগুলা হাজব্যান্ডের ইনকামের উপরে, হাজব্যান্ডের কার্ড দিয়ে খালি কিনতে থাকে, আর যে সোসাইটিতে চলতে থাকে ওই সোসাইটিতে চলার মতো বেতন তার হাজব্যান্ড পায় না। একটা মেজর যদি ৮০-৯০ হাজার টাকা বেতন পায়, ৮০-৯০ হাজার টাকায় ২টা বাচ্চা থাকলে আপনি যদি মাসে 2 দিন বাইরে খেতে যান তাও আপনি সংসার চালাইতে পারবেন না। তাহলে ৮০-৯০ হাজার টাকা কি হয়? কিন্তু ওই মহিলা তার বান্ধবীদের অথবা আরও 10টা জেনারেলের বইয়ের সাথে চলে, মেজরের বইয়ের সাথে চলে, তার সোসাইটি মেনটেন করতেছে, জামাইয়ের উপর বুলডোজার চাপাচ্ছে, জামাইয়ের ভাই বোন বাপ মা সব কিছুকে বের করে দিছে ঘরের থেকে। এবার আমি তোমার জান, আমি তোমার কলিজা, আমার পিছনে দিতে থাকো, আর ওই তোমার এই ক্রেডিট কার্ডটা আমাকে দাও। জামাইয়ের যে কোড আছে, এই কোডটা যে কোনো শপিং সেন্টারে দিলে বাকিতে মাল কিনে নিয়ে ঘরে চলে আসে মন মতো, জামাই মাস গেলে বিল দিবে। তো একটা সহ্য ক্ষমতা তো আছে, সারা দিন কুত্তার মতো পরিশ্রম করে বাসায় এসে যখন দেখে যে এটা ছাড়া হবে না, ওইটা ছাড়া পারবো না, ওটা ছাড়া স্ট্যাটাস মেনটেন হবে না, তো জামাই আবার দিন শেষে কি হচ্ছে, বাপ মা ভাই বোন সব লাভ থেকে গ্রামে পড়ে আছে, ছেলেকে মেজার বানাইছে, আর মা হচ্ছে গ্রামে এখনো ওই কাঠের চুলায় রান্না করে আর চোখ মুছে। তখন এই জামাই আর বউকে ভালোবাসে না, খালি সমাজকে হাজিরা দেয়। এখন একটা মেজার হুট করে তার বউরে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এটা তার কালচারের জন্য বড় ধরনের সমস্যা, দিতে পারে না, অলরেডি বাচ্চা কাচ্চাও 2টা হয়ে গেছে। তখন সবার আগে ওই মদ খাবে, জুয়া খেলবে, রাত 2টার সময় ঘরে আসবে, জুতা পরে বিছানায় শুয়ে পড়বে, আর বউ যদি দ্বারের কাছে আসে বউরে সবার আগে খানকি মাগি বলে একটা গালাগালি দেবে, মরতে পারস না, তোমার লাইফ শেষ করে দিছি। যে জায়গা মন চায় সেই জায়গা যে চোদা খা, বাংলা কথা। আর যারা এই প্রশাসনের মানুষ, তাদের ভাষায় যত খারাপ কথা বললাম, এর থেকে আরো অনেক নিচের ভাষা আছে, এগুলো আর বলতে পারলাম না। কারণ আমার প্রফেশন, আমি চুরি করতে বাধ্য হচ্ছি, ঘুষ খাইতে বাধ্য হচ্ছি, হারাম কামাই করতে বাধ্য হচ্ছি, তোরে শুধু ভালো রাখার জন্য, তোর স্ট্যাটাস মেনটেন করার জন্য। বিনিময়ে আমার মা এখনো গ্রামে বসে লাথি চড় খাচ্ছে, আমার মা এখনো গ্রামে বসে ওই চুলার ছাই দিয়ে চোখ মুখ সব বাসায় ফেলতেছে, আমার মার জায়গা আমার ঘরে হয় নাই। তা তোর মতো ভাতারি আমার আর লাগাইতে মন চাচ্ছে না, তোর যে জায়গা মন চায় সে জায়গা যে লাগানো খেয়ে আয়। অরিজিনাল ভাষাটা এটা হয়ে যায়। তাহলে দেখেন, আপনি একটা সুদর্শন মেধাবী একটা জামাই পেলেন, যে রাষ্ট্রের কেন সারা বিশ্বের একটা সম্মান, সেই সম্মানীয় ব্যক্তি আপনাকে কাজের বুয়ার থেকে অথবা বেশ্যাপাড়ার একটা বেশ্যার চেয়ে আপনাকে অসম্মান করছে, শুধুমাত্র
আপনি জানেন না কিভাবে ভালোবাসা অর্জন করতে হয় এবং সবার মধ্যমণি হয়ে থাকতে হয়, তো আপনি নারী হিসেবে তো ঝরে পড়বেনই। তখন আপনার একটা পরিপূর্ণ গাছ যদি আপনার ফুল ফল না দেয়, তার বয়সে সে দুমড়ে মুচড়ে যাবে। তো আপনার শারীরিক চাহিদা এবং মনের চাহিদা, আপনি ড্রাইভারের সাথে শুয়ে থাকবেন, আরও বাইরে ওই সন্তানের টিচারের সাথে শুয়ে থাকবেন, অথবা বাইরে বয়ফ্রেন্ড বানায় 10 জায়গায় ঠেলা খাবেন। আর আপনার জামাইও ওরকম বিভিন্ন জায়গায় ভাষামাল নিয়ে ঘুরে বেড়াবে। লাভটা কি হলো? সংসার, পরিবার, পরিটা থাক নাই আর, এটা এখন হয়ে গেছে বার, মানে নেশার জায়গা, যে যার নেশায় আছে। পরিবারটা ভেঙে 4 খণ্ড হয়ে গেছে। তাহলে অপরাধের জন্মটা কোথা থেকে, ডিজাস্টারের জন্মটা কোথা থেকে, বিভেদের জন্মটা কোথা থেকে, আপনাকে সেটা জানতে হবে। আপনি যদি বলেন যে তোমার কারণে, তোমার বাপ মার কারণে আমি বদলাইতে পারবো না, আমি যা ভাল লাগলে লাগুক, না হলে তুমি তোমার রাস্তা করে নাও, একটা হ্যাডামগিরির মতো একটা কথা বলে দিলেন। বাস্তবে নিজের কপালটা নিজেই পোড়ালেন। আপনি জ্ঞানীগুণী যত হ্যাডামালা, যত সৌন্দর্যলা নারী আছেন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, পুরুষ বিয়ে করার পরে জানতে পারে লাইট অফ করলে সব টেস্ট সমান। আপনার টেস্ট যাক, বাসার কাজের বিটির টেস্টও তাই, বেশ্যাপাড়ার একটা বেশ্যার টেস্টও তাই। তা একটা পুরুষ তো সপ্তাহে 4 দিনে 4-10 40,000 টাকা খরচ করা লাগে না, 4-5 20,000 টাকা খরচ করলে 4 রকমের শরীরের সাথে ঘুমায় থাকতে পারে। 40,000 টাকায় তার শারীরিক চাহিদা শেষ। আপনার পিছনে কেন লাখ লাখ টাকা খরচ করে? কারণ সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে সম্মান করতে চায়। আর সেইটুকু নেয়ার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি কিসের নারী? আপনি তো রাস্তার প্রতিটার থেকে খারাপ। তাহলে আগে নারী হওয়া জানতে হবে। খালি বড় স্তন আর হিপের মাংস, পাছার মাংস থাকলেই, আর গায়ের রং সাদা, আর চুল ওই মেকআপ করা, রং করা, এর অর্থ আপনি সুদর্শন নারী না। নারী হতে যোগ্যতা লাগে। সব নারীর পায়ের নিচে বেহেশত না, সন্তানের বেহেশত না। তাহলে পতিতার পায়ের নিচে সন্তানের বেহেশত থাকতো। তাহলে সবার আগে আপনাকে একজন নারী হতে হবে। এরপর জানতে হবে যে আপনার ভালো লাগার মানুষটা কি কারণে আপনাকে ভালোবাসে, আর আপনার কি কি দোষ আছে, সেই দোষগুলা তাকে একটু যদি নিজেকে তার ভালো লাগার জন্য বদলান, সে আপনার প্রতি আরও অ্যাডিক্টেড হবে। এবং পুরুষকেও জানতে হবে যে আমার ওয়াইফ আমার কোন কোন বাজে অভ্যাসগুলো একটু অপছন্দ করে, সেগুলোকে আমি একটু ঠিকঠাক করে নিই। কারণ দুইজন দুইজনকে ভালো লাগার জন্যই হচ্ছে জীবন। আর এই এতগুলো অপ্রয়োজনীয় বিচ্ছিরি কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের একটা জিনিস বোঝানো, পৃথিবীটা চলে ম্যাগনেটে। এই পৃথিবীতে যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, আমরা সবাই ছিটকে পড়ে যেতাম। তো নারী পুরুষের রিলেশন, কাস্টমার কোম্পানির রিলেশন, যেখানে যত যা আছে, এভরিথিং ইজ এ ম্যাগনেট। এবং এটা খুব কমন ম্যাগনেট না, এটা হচ্ছে 1-to-1 ম্যাগনেট। অর্থাৎ ম্যাগনেট যদি সবার সাথে সবার কাজ করতো, তাহলে একজন পুরুষের 100টা নারী দেখলে 100টা নারীর সাথেই সেক্স করতে মন চাইতো, এবং সে 100টা নারীকে ধর্ষণ করতে করতে লাস্টে মেরে ফেলে দিত। অথবা একজন নারী 100টা পুরুষের সঙ্গে যাকেই দেখতেছে তার কাছেই চলে যেত। কিন্তু এটা হয় না। যার সঙ্গে যার যে ব্লাড গ্রুপ যেমন সবাই সবাইকে দিতে পারে না, এ পজিটিভ হতে হবে, তারপর বিশুদ্ধ রক্ত হতে হবে দুইজনের, জীবাণুমুক্ত। তেমন আমাদের শরীরে থেকে ইনভিজুয়াল কিছু ম্যাগনেট বের হয়, যেটা আমরা কখনো দেখি না, এবং এটি নিয়ে আমরা কখনো সারা জীবনে, 60 বছর বয়স হয়ে গেছে, সেও জীবনে কোনোদিন এটা গবেষণা করে নাই, যেটা জুবাইদ ভাই আপনাদের শেখায় দিচ্ছে। যখন একটা পুরুষের ইনভিজুয়াল ম্যাগনেট থেকে আরেকজন নারীর ইনভিজুয়াল ম্যাগনেটের ম্যাচিং হয়, তখন তারা দুইজনকে পাওয়ার জন্য অথবা কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। হতে পারে প্রচণ্ড ফর্সা, হ্যান্ডসাম, সুন্দর একটা ছেলে একদম মনে করেন কাজের বেটি কোয়ালিটির একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ফেলছে। মানুষ বলছে, আরে আল্লাহ, এই মহিলা এই ছেলের সাথে বিয়ে হইল কেমনে ভাগাইছে এই ছেলেরে। আবার এত বিচ্ছিরি একটা ছেলে, একদম রাজরানীর মতো, প্রিন্সেস ডায়ানার মতো একটা বউ বিয়ে করে ফেলছে, এবং ওই বউ ওই জামাইয়ের প্রতি একদম অন্ধভক্ত। তা চিন্তা করে, কি বুঝে এই বেটারে এই মেয়েটা বিয়ে করছে, আর শালা তো আমার চেয়ার আরো কত ভালো ছিল। এ বেটি কি কানা ছিল নাকি, বিয়ের আগে অন্ধ ছিল? এর কি বিবেক রুচিবোধ কিছু নেই? এরকম একটা টাকলা একটারে বিয়ে করছে, বুড়ি আলারে।
অ্যাকচুয়ালি তার সাথে তার ম্যাগনেট ম্যাচ করে গেছে। এখন ম্যাগনেট কোথা থেকে বের হয়? একটা ছেলে মানুষের সব থেকে বড় ম্যাগনেট বের হয় এই জায়গা থেকে। এখান থেকে যে ঘামের গন্ধটা অথবা ঘ্রাণটা, এটা কারো কাছে বিচ্ছিরি গন্ধ আর কারো কাছে ঘ্রাণ। এই জায়গার যে আকর্ষণটা, এই আকর্ষণটা যখন কোনো নারীর সাথে ম্যাচ করে, ওই নারী ওই পুরুষের কাছে আসতে বাধ্য হবেই। আর সেকেন্ড হলো, পুরুষের এই জায়গা থেকে সে যত পরিশ্রম করতে থাকবে, এই জায়গা থেকে তার একটা ম্যাগনেটিক পাওয়ার বের হতে থাকে। ঠিক এভাবে নারীর হচ্ছে পেটের থেকে নাভি পর্যন্ত, বুকের ভাঁজের থেকে আর হচ্ছে নাকের এই দুই জায়গা থেকে ম্যাগনেটিক পাওয়ার বের হয়, যেটাকে আপনি তেল তেলে জেল টাইপের সাইটোপ্লাজম অথবা যে যে ভাষায় ব্যাখ্যা করেন না কেন, চর্বি বলেন, ঘাম বলেন, দুর্গন্ধ বলেন, সুগন্ধ বলেন, যে যে ভাষায় ব্যাখ্যা করেন না কেন, এখন এই নারী থেকে যে ম্যাগনেটটা, সাপ যেমন লেজ দিয়ে সিগন্যাল ছাড়ে আর এক সাপকে আকর্ষিত করার জন্য, তেমন একটা পুরুষের থেকে ইনভিজুয়াল যে ম্যাগনেটটা বের হচ্ছে, এই ম্যাগনেটটা যখন আর একটা মেয়েকে আকৃষ্ট করে, সে তাকে মানসিকভাবে চেতে থাকে, শারীরিকভাবে চেতে থাকে, এবং এখানে আপনি যত বড় বাধাই হয়ে দাঁড়ান না কেন, তারা বাধাটা ডিঙ্গায় সেখানে যেতে চায়। আর এটা হচ্ছে রিয়েল স্টোরি অ্যান্ড মেকানিজম অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। অর্থাৎ ভালোবাসা, চাহিদা, উদ্দীপনা, যৌনতা সবকিছুর জন্ম এই ম্যাগনেট থেকে জন্ম নেয়। তাহলে আপনারা একটা জিনিস বুঝলেন, নারী পুরুষের আকর্ষণ থেকে তৈরি হয়। তাহলে এবার আসতে হবে ফ্যাশন ডিজাইন। আমি কাপড়টাকে এমনভাবে তৈরি করব, এমন একটা ডিজাইন, এমন একটা স্টাইল দাঁড় করাবো, যেন পুরুষ নারীর এই জায়গাগুলো থেকে সহজে অ্যাডিক্টেড হতে পারে, এবং নারীও পুরুষের ওই জায়গা থেকে তার চোখ ওখানে যেতে থাকে, এবং ওখান থেকে ঘ্রাণটা তার নাকে যেতে থাকে, এবং ওই কাপড়টা তখন সেক্সি কাপড়ে পরিণত হয়ে যাবে, হতে বাধ্য। আর যখন একটা কাপড় সেক্সি কাপড়, এই কাপড়টা সেল হতে বাধ্য, কারণ মানুষ ভালো পিছনে ঘুরে না, ভালোকে তালি দিয়ে বলে যে খুব সুন্দর, দোয়া করি যেন আরো ভালো করো। আর যেটা অ্যাডিকশন, সেটাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে কোনো মূল্য তাকে পাইতে হবে। ইভেন একজন ব্যক্তি সবার আগে হুজুর হয়, দাড়ি টুপি পরে, নামাজির চেহারা করে, কপালে ঘষে দাগ বানায়, এরপর চলে যায় টেকনাফে, সেখানে যে ইয়াবা কিনে প্যাকেট করে সেটা খায়, এরপরে আবার তেঁতুলিয়া অথবা পঞ্চগড়ে যায়, সেটা টয়লেট করে বের করে ওইটাকে আবার পরিষ্কার করে ইয়াবাটা বের করে বিক্রি করে সেবন করে। তাহলে যেটাতে অ্যাডিকশন থাকে, এই অ্যাডিকশনের জন্য যেখানে জানে মানুষ 12 বছর জেল হয়ে যেতে পারে, লাইফের গোল্ডেন টাইমটা শেষ হয়ে যেতে পারে, এরপরেও মানুষ এতটা রিস্ক নেয়, কি কারণে? অনলি ফর অ্যাডিকশন। তাহলে আপনাকে এমন একটা প্রোডাক্টের ডিজাইন করতে হবে অথবা বিজনেসের পলিসি এমনভাবে সাজাতে হবে যেটার মধ্যে অ্যাডিকশন কাজ করবে, আর এটাকে বলা হচ্ছে মার্কেটিং পলিসি। আমি কিন্তু বিক্ষিপ্তভাবে অনেকগুলো ডিপার্টমেন্টে ছড়ায় ছড়ায় কথা বলতেছি, মানে একটা গাছের অনেকগুলো ডাল, শাখা, উপশাখা তৈরি হচ্ছে, কিন্তু ফাইনালি যে কিন্তু আমরা একটা জায়গায় মিলবো। তো এই পয়েন্টগুলো আপনাকে নোট না করে রাখলে লাস্টে যে মিলাতে যে আপনার কষ্ট হয়ে যাবে, এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট আপনি হারায় ফেলবেন। তাহলে নোট করে করে রাখেন আমার কথাগুলো, এবং কোনো টানাটানি না করে মন দিয়ে দেখেন। এবং এই ভিডিওটা স্ত্রী হলে হাজব্যান্ডকে শেয়ার করেন, হাজব্যান্ড হলে স্ত্রীকে শেয়ার করেন, ভাই হলে বোনকে শেয়ার করেন, করে বলেন যে এখানে অনেক খারাপ কথা বলা আছে, বাট তোমার লাইফ তৈরি হওয়ার কথা বলা আছে, তুমি একটু মন দিয়ে শুনো। হয়তো বা ওই লোকটাকে খুব বিচ্ছিরি মনে হতে পারে, ওনার কথাগুলো, প্রসঙ্গগুলোকে খুব বস্তি ক্যাটাগরি অথবা খুব থার্ড ক্লাস মনে হতে পারে, খুব লো মানসিকতার মনে হতে পারে, বাট রিয়েল লাইফ তৈরি করে তোমাকে দিবে এখান থেকে এই ভিডিওটা। সো আপনার এই ভিডিওটা মন দিয়ে শেয়ারও করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সংসারে দ্বন্দ্ব কোথা থেকে হয়, বিভেদ এবং আই কন্ট্যাক্ট কীভাবে দূরে চলে যায় সেটা যেমন জানলাম। এবং সেখানে কিন্তু আরেকটা কথা ছিল যে একজন নারী যদি জানে তার হাজব্যান্ড কি পছন্দ করে, সারা দিন অনেক কাজ করে ঘরে ঢুকছে, মহিলা বলতেছে তোমারে না বলছিলাম চিনি পেঁয়াজ টিয়াজ নিয়ে আসতে, তোমার তো কোনো কিছু মনে থাকে না, তোমার তো আক্কেল জ্ঞান বলে কিছু নেই, এত রাতে এখন বাসায় পেঁয়াজ নেই, কি দিয়ে রানবো? এই মহিলার আক্কেল জ্ঞান অথবা কমন সেন্স এত কম যে সে ঘরে ঢোকার সাথে সাথে লোকটাকে এই কথা বলছে। আর ওই লোকটা কি করছে জানেন? ঘরে আসার আগেই দেখছে রাস্তায়
ছোট্ট একটা বাচ্চা, ফুলের মতো বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মাথা থেকে ঘিলু বের হয়ে গেছে, সেটা দেখে সে ঘরে ঢুকছে। ঢুকার সাথে সাথে বউ যখন এই কথা বলছে, তখন ওই লোকটা সেন্স কি কাজ করবে? আমার হলে তো আমি একদম কোষের থাপ্পড় মারবো যে ওটা বাচ্চা না মরছে দেখার বিষয় না। একজন আর্মি পার্সন যদি এটা হয়, যে পুরুষ মানুষ, বউরে থাপড়াইতে থাপড়াইতে লাথাইতে লাথাইতে কলিজাটা ছিঁড়ে ফেলে দিবে, তবে খানকে মাগিয়ে এক্ষুনি বের আমার ঘরের থেকে, সে বলতে পারবে না কিছু। কারণ এই মহিলাটা এর কপালটা পুড়াইলো কেমনে? কারণ সে না বুঝে ডায়লগ দিয়ে ফেলছে। সিম্পল একটা বিষয়। একটা হাজবেন্ড সারা দিন 2 টাকা কামাই করার জন্য সৎ কথা বলেন, সিটারি বাটপারি বলেন, কত ব্রেন চালায়, সামান্য 2 টাকা কামাই করে ঘরে আসে পরিবারের মানুষের জন্য 2 খাবারের জন্য। তো এই লোকটা ঘরে ঢুকলে সবার আগে ঘরটা একটু চুপচাপ করে ফেলেন। বাচ্চারা দুষ্টামি করতে লাগলে, হাই ভলিউমে টিভি দেখতে থাকলে একটু চুপচাপ করেন। তার রুমে একটা ফ্যান ছেড়ে দেন, এসি ছেড়ে দেন সামর্থ্য অনুযায়ী, লাইটটা একটু ডিম করে দেন, তাকে একটা টাওয়াল দেন, সে সুন্দর করে গোসল করে এসে 15টা মিনিট একটু রেস্ট নিক। এরপর সেই বলবে, জানো আমার মনটা আজকে খুব খারাপ, তুমি আমাকে পেঁয়াজ আনতে বলছিলে, আমি তো ভুলে গেছি, মনটা খুব খারাপ। কেন খারাপ? আসার সময় আমার বাচ্চার সমবয়সী একটা বাচ্চাকে এইভাবে মরে যেতে দেখছি, আমি ভাতও খেতে পারবো না, আমার যে কি লাগতেছে বাচ্চাটার জন্য। তখন দুইজনের চোখ দিয়ে পানি, এবং দুইজনের সন্তানের প্রতি আরো যত্ন বেড়ে যাচ্ছে। তাহলে ছোট্ট সামান্য একটু মেকানিজম আপনার পরিবারটাকে চোখের পানি ফেলে দিয়ে একজন আরেকজনের বুকের সঙ্গে, এবং সন্তানকে অনেকক্ষণ বুকের সঙ্গে কবুতরের মতো জড়ায় ধরে আছেন যে আমার সন্তানটা যেন আল্লাহ এরকম কোনো সৃষ্টিকর্তা এমন কোনো যেন কষ্ট না দেয়। আর এই সেম জিনিসটাই যখন দরজা খুলেই একজন মহিলা, আমাদের দেশের মহিলারা দরজা খুলতে আসছে, তার পায়জামার দড়ি যেমনি বেড়ে আছে, যেসব কাপড় চোপড় পরে আছে, জামাই সারাদিন বিমানবালা বলেন, ব্যাংকের অফিসার বলেন, কর্পোরেট নারীদের দেখে ঘরের মধ্যে যখন ঢুকে সবার আগে চিন্তা করে, শালা এরকম একটা বস্তিত্বে মেয়ে বিয়ে করে আনলে তো ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে একটু ভালো চেহারা দেখতে পারতাম, পোশাক আশাক, কিন্তু ঘরের মতো তো বেশ্যার মতো ঘুরে বেড়ায়। আর জানলার পর্দা সব কটা সরানো, তাহলে পাশের বাসার বেটারা সামড়ারাও আমার বউরে এই অবস্থায় দেয়, এসে একটা বেশ্যা বিয়ে করে আনলে ভালোই তো। তার ফার্স্ট ফিল এইটা। সেকেন্ড ফিল, আপনি যে প্রশ্নটা করলেন অথবা যে কথাটা বললেন, আপনার সংসার শুদ্ধ সে ধ্বংস করে ফেলে দেবে, পুড়ায় ফেলে দিবে। জাস্ট 15টা মিনিটের সুন্দর ডেলিভারি এটাকে অসাধারণ করতে পারত। আর এরপরে যখন চড়াচড়ি থাপড়াথাপড়ি হইল, তখন কি করলেন? তখন সারা দুনিয়ায় সালিশ বিচার, যে এখন কোথায় মন গেছে, টাকা কামাই করে কোথায় দে, মনে হয় তার চরিত্র খারাপ অথবা আর এক জায়গায় সংসার আসছে, এই জন্য আমাকে তার ভালো লাগে না। প্রবলেমটা বাধাইছেন কোথায়? এটা আপনার দোষ। আপনাকে জানতে হবে আপনার স্বামী আরো 100টা নারীকে দেখে আসছে, আপনার থেকে সুন্দর শরীরের, আপনার থেকে প্রফেশনাল, আপনার থেকে আকর্ষণীয়। তাহলে সে সারা দুনিয়ায় যা দেখে আসছে, ঘরে ঢুকে দরজা খুলেই যেন সে দেখে, সারা দুনিয়ায় যা দেখে আসছি তার থেকে আমার স্ত্রী আমার মনের মতো করে সাজানো। আপনাকে তো চেঞ্জ হতেই হবে আপনার পার্টনারের ভালো লাগার জন্য। আপনার ঘাটতাড়ামি বিয়াদবির জন্য তো আর এই সংসার সুন্দর হবে না। তো নর্মালি ছেলেরা যখন প্রেম করে, তখন কোন মেয়েটা চুলের ঝাপকানি দিচ্ছে, পারবো না, ঘাটতাড়ামি করছে, ওই ঘাটতাড়ার পিছনে বেশি অ্যাডিক্টেড হয়। এবং বাস্তব জীবনে ওই ঘাটতাড়াকে যদি কোনোভাবে প্রেমে ফাঁদে ফেলে বিয়ে করে সংসারে নিয়ে আসে, সংসার যে কতভাবে ধ্বংস হয়, ওর কানতে মানুষ ভাড়া করা লাগে। এই জন্য কখনো ঘাটতাড়া পুরুষ অথবা ঘাটতাড়া নারীকে, তার প্রতি অ্যাডিকশন যতই তৈরি হবে ততই তাকে থেকে দূরে থাকতে হয়। শুধু দেখতে হয় আমি যাকে যে কথাটা বলছি, আমি একজন পুরুষ একজন নারীকে একটা কথা বললাম, সে কত মন দিয়ে আমার কথাটা শুনলো এবং সেটা বোঝার চেষ্টা করলো এবং সেখান থেকে কিছু বের করার অথবা কিছু অভ্যাস করার চেষ্টা করলো, ওই নারীটাই হবে হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্মী এবং আমার সংসারের, আমার জীবনের বরকতময়। ওই নারী যদি একটা রাস্তার কৃষকের, একটা রিক্সা চালকের মেয়ে হয়, ওই নারী আমার জীবন বদলায় দিবে, ওই নারীকে আমার সংসারে আনতে হবে। আমাদের সমাজে বিয়ে শাদী দেওয়ার সময়, যেমন পুরান ঢাকায় দেখবেন যে বাপের 6তলা বাড়ি আছে, ছেলে দেখতে সুন্দর, চাপ দাড়ি, পাঞ্জাবি, চকলেট কালারের স্যান্ডেল, R15 গাড়ি চালায়, বাইক চালায়, অথবা ওই প্রিমিয় গাড়ি চালায়। ছেলে কি করে? ছেলে বিজনেসম্যান। কি বিজনেস? সেটার কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। বাস্তবে
বিয়ের পরে দেখবেন এই ছেলে নাম্বার 1 হচ্ছে ধ্বজভঙ্গ, 2 নাম্বার হচ্ছে চরিত্রহীন, 3 নাম্বার হচ্ছে তার মধ্যে হোমোসেক্সুয়ালিটি আছে, 4 নাম্বার হচ্ছে তার জীবনে উন্নতি করার কোনো অ্যাম্বিশন নাই, বাপের হোটেলে খায়, 6 তলা বাড়ির ভাড়া পায়, আর যখন টাকা পয়সা বাপ মার কাছ থেকে পায় না তখন বাপ মারে শুদ্ধ পিটায়। এরকম একটা জানোয়ারের সাথে আপনার বাবা মা বিয়ে দিচ্ছে কি কারণে? যে ছেলের খানদানি। আর আপনিও বিয়ে বসছেন কি কারণে? কারণ ছেলে প্রায় খালি মেকআপ করে, পার্লারে যে দাড়ি সুন্দর করে, চুল ব্যাক ব্রাশ করে, পারফিউম ইউজ করে, বেনসন সিগারেট ছাড়া খায় না। হ্যাঁ, কপাল তো আপনার কপাল আপনি পোড়ান, আপনার বাপ মাই পোড়ান ওই স্ট্যাটাসের পিছনে। কিন্তু এমন যদি হতো আপনার বাবা বড় ব্যবসায়ী, মিল কারখানা আছে, আপনার বাবা দেখতো যে আমার মিলের মধ্যে কোন ছেলেটা গোবরে পদ্ম ফুল, যে পরিশ্রম করে এই মিলের এই কোম্পানির বরকত করতেছে, তাহলে ওই ছেলেটার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, সে যে জাতেরই হোক না কেন। টাকা থাকলে আর উন্নতি থাকলে জাত কোনো বিষয় না। হয়তো বা জাতের কারণে অথবা স্ট্যাটাসের কারণে চক্ষু লজ্জাহীন ছোট ছোট জিনিস মাঝে মধ্যে একটু কষ্টদায়ক হয়। এখন জীবনের সব সুখ তো আর আপনি পাবেন না, বাট বাবা যদি ওইটাই টার্গেট করতো যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এই ছেলেটা আমার ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নতির থেকে উন্নতিতে নিয়ে যাচ্ছে, এবং এই ছেলেটার অন্য কোনো দিকে মন নাই, সাকসেসের দিকে মন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার দিকে মন, তাহলে আমার সবচেয়ে পছন্দের মেয়েটাকে আমি একে দিব। আর মেয়েটাকে বলবো, বাবা তোমার হাতে এমন একটা ছেলেকে আমি দিলাম যাকে আমি 10 বছর ধরে গবেষণা করতেছি, সো এই ছেলের পরিশ্রম দিয়ে বড় হবে, এবং আমি বাবা হিসেবে যেটুকু সাকসেস অর্জন করছি, যা করছি, তার থেকে এই ছেলেটার কাছে গেলে তুমি আরো অনেক ভালো থাকবা। তুমি আমার বাবা হিসেবে জন্মদাতা, আমি তোমার অমঙ্গল চাই না, তুমি এই ছেলেটাকে বিয়ে করো মা। আমি মরে গেলে কবর থেকে আমার হাড়ও তোমার জন্য দোয়া করবে এই ছেলেটার জন্য। হয়তোবা কিছু কাজ কামে চক্ষু লজ্জাহীন অথবা এমন কিছু অ্যাটিটিউড পাবা যে হয়তোবা একটু চক্ষু লজ্জাহীন মনে হবে অথবা লো ক্লাস মনে হবে, তো ও তো আসলে খুব অসহায় পরিবার থেকে আসছে, এটা ওর অপরাধ না। তুমি তোমার আদর ভালোবাসা যত্ন সম্মান এগুলো দিয়ে ওকে তোমার পরিবেশের মতো করে তৈরি করে নিবা। এটা হচ্ছে নারী হিসেবে অথবা স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব। কয়জন বাবা এই কথাটা তার মেয়েকে বলবে? আমাদের সমাজে বাবারা দেখবে যে আমি হ্যাডাম, আমার অমুক বন্ধু আছে সেও হ্যাডাম, ওর সাথে আত্মীয়তা করলে আমার ব্যবসাও আরও বড় হবে, ফ্যাসিলিটিস অনেক পাবো, ওর ছেলেও অমুক জায়গার থেকে ডাক্তারি পড়িচ্ছে, তাহলে ওর সাথে বিয়ে দাও। এখন এই ছেলে তো ডাক্তারি পড়ে না, এই ছেলে তো সেমনি নিয়ে হোস্টেলে শুয়ে থাকতো আর গাঞ্জার বাবা খাইতো, 4 বছর পরে বাতাসে একটা সার্টিফিকেট চলে আসছে। ওই ছেলেরা বলেন যে তুমি তোমার মারে অপারেশন করে দেখাও তো তুমি কেমন ডাক্তার, বলবে যে আমি অপারেশন করব না, আমার স্যার করবে, আমি সাথে থাকবো। মানে স্যাররা লাগবে অপারেশন করতেও পারতো না। তাহলে রিলেশন, মানসিকতা, পরিবার, সম্পর্ক, এগুলোতে আমাদের ভুলগুলো কিভাবে জন্ম দেই সে কথাগুলো রিয়েল লাইফ কথা আপনাদের শেখায় দিলাম। আর এরপরে যখন এই প্রবলেমগুলো যখন জন্ম নেয় তখন মানসিক এবং শারীরিক বিভেদ, আর এই বিভেদটা যখন হয় তখন মার্কেটে কিছু মানুষ থাকে যারা খুব ভালো সেলস অ্যান্ড মার্কেটিং সেলস জানে। যেমন অন্তত জন্মগতভাবে বাংলাদেশে বরিশাল অঞ্চলের মানুষ 80% মানুষ সেলসের উপরে বেস্ট। তারা জানে কিভাবে আপনার পেইনটাকে ডাবল করে দিয়ে আপনার মধ্যে ঢুকতে হবে এবং আপনাকে ধরে মেরে আপনাকে ভেঙ্গে চুরে খেয়ে আপনার থেকে বেরিয়ে যেতে হবে। অন্তত বরিশালের ছেলে বলেন মেয়ে বলেন এরা এটা পারে। অন্য অঞ্চলের মেয়েরা যেমন বলে জেদাজিদি করে যে করবো না তোমার সংসার, খাওয়া লাগবে না আমার রান্নার ভাত, আর বরিশালের মেয়ে যদি ওই সংসারে থাকে তুই খাবি না তোর বাপে খাবে, কেমনে খায় তাই সেটা আমার জানা আছে। অন্য অঞ্চলের মেয়েরা বলে যে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে গেলাম, আমার কি বাপ মরে গেছে, আমার বাপে আমার সারা জীবন খাওয়াবে, আর ওর বাপেই তো বুড়ো হয়ে গেছে, বাঁচবে আর 10 বছর, 10 বছর পরে বাপ মরে যাওয়ার পরে ভাই তো লাথি মারবে, এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। আর বরিশালের একটা নারী যদি হয়, বোলার একটা নারী যদি হয়, তুই তো খাবি, তোর বাপে খাবে আমার রান্না, এই ঘর ছেড়ে আমি যাইতাম না, তুই কেমনে ফিতার মতো হ সেটা আমার জানা আছে। জামাইরে মনে মনে এই কথা বলবে। এরপরে জামাইয়ের সব থেকে সেন্সিটিভ ভালো লাগার পয়েন্টগুলোতে জামাই যতই লাথি মারবো ততই ওই জায়গাতে তাকে ভালোবাসা দিতে থাকবে, কেয়ার দিতে থাকবে। লাস্টে একটা সময় পরে জামাই আস্তে আস্তে দুর্বল হয়ে ওই বউয়ের বেড়া হয়ে যাবে, বউ যা বলবে ঠিক তাই শুনবে। এরপরে জামাইও তার, ঘরও তার, সবই তার।
এইটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সেলসের একটা পাওয়ারফুল পার্ট। সব এলাকার মানুষ জানে না। ইভেন মেয়ে দেওয়ার পরে বাবা মা দেখা যায় যে ওই সংসারে যে তুই কামলা খাটবি, দরকার নাই, তোর বাপে এখনো মরে নাই, তোর মা এখনো বসে নেই, সব ফেলায় চলে আয়, এরকম বিয়াদব ছেলের সাথে তোর সংসার করা লাগবে না। কিন্তু তার মেয়ে যে ভুলগুলো করতেছে সেইগুলো সে দেখবে না। তার মেয়ে যে আর একটা মায়ের পরিবার ধ্বংস করে ফেলতেছে, তার সন্তান থেকে তার মাকে বাবাকে দূরে করে ফেলতেছে, ভাই বোনকে ভেঙে 14 খণ্ড করে ফেলতেছে, এইগুলোই বাবা মার কাজে লাগে না। তখন লাগে যখন আবার নিজের ছেলেকে বিয়ে দেওয়ার পরে আর একটা বউ এসে লাঠিচার্জ শুরু করে, তখন আবার সেই পেইনটা বুঝতে পারে। তো আমাদের সমাজে বাবা মারও বড় ধরনের ভুল আছে। তো খালি জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। বাবা মা হতে গেলে অনেকটা বুদ্ধি সম্পন্ন, ম্যাচিউর এবং ধৈর্যশীল হতে হয়। একটা বাবা অথবা একটা মা হওয়া অনেক বিশাল বিষয়, এবং এটা এত বিশাল যে সেই বিশালটা যদি আপনি অর্জন করতে পারেন, তখনই সৃষ্টিকর্তা বলে দেয় বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন আপনি যদি ওই খালি জন্ম দেওয়া বাবা, তারপরে পান্না মাস্টারের মতো বাবা, তারপরে এরকম বগিযোগী বাবা হয়ে থাকেন, তো এইসব বাবা মার পায়ের নিচে কিন্তু বেহেশত নাই। ওই যে মিডিয়াতে কাপড় খুলে তারপরে বিশ্ব সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়া বাবা যদি হন, তারপরে নাভি বের করে কাপড় বের করে ওই খালি ওই সাংবাদিকরে মাগনা লাগাইতে দিবেন, আর সাংবাদিক আপনারে ভাইরাল করবে, অমুকের কাপড় সরে গিয়েছিল, অমুকের ভিডিওতে কি দেখা গেল বলে ভিডিও একটা বানায় দিছে, প্রোফাইলের নাম ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি। কি ক্রিয়েট করতেছে ডিজিটাল ক্রিয়েটর, কি ক্রিয়েট করতেছে? ও পাশে একটু দাড়ি টাড়িও আছে, দেখে বোঝা যায় ছেলে বোধহয় খুব নামাজি, খুব ভালো। অ্যান্ড ভিডিওর সাথে নিজের চেহারা যোগ করে দিছে, ছেলের চেহারা ধার্মিকের মতো, আর ও পাশে বানাইছে মডেল অমুকের অমুক কাপড়, বুকের কাপড় সরিয়ে কি বোঝাতে চাচ্ছেন মন দিয়ে দেখুন। এই বালের ভিডিও বানায় ছাড়ছে, আর বুড়ো থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে আপনার ঘরে লেজি জামাই অথবা লেজি বউ ঘুমাতে যাওয়ার আগে 2 ঘন্টা ধরে খালি রিল শর্ট ভিডিও দেখতে 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 একদম কাপড় ভিজায় ফেলতেছে। আর চিন্তা করছে কি, আমার জামাই যদি এরকম হতো, আমার বউ যদি এরকম হইতো। এগুলো রিয়েল লাইফ কথা, শুনতে প্রচন্ড ঘৃণা লাগতেছে না? কিন্তু বাস্তবে আপনার চরিত্রটাই এরকম। এবার দেখেন তাহলে আমার কথা শুনতে গেলে যত খারাপ লাগতেছে, বাস্তবে আপনার চরিত্র, আপনার টেন্ডেন্সি, আপনার কর্ম এর থেকেও কত খারাপ। এবার নিজের মুখে নিজে একটু থুতু মারেন তো দেখি, থুতু মারেন, মন ভরে থুতু মারেন, যে আমি কেন এরকম একটা মাদাচ্চোদ, একটা থুতু মারেন তো, হোক নারী হোক পুরুষ, মারেন, নিজের মুখে থুতু মারেন, যে আমার জীবনটা কিভাবে যাচ্ছে, আমার জীবনের স্বপ্ন কি, আমার অ্যাম্বিশন কি, আমার শেষ জীবন কিভাবে কাটাবো, শেষ জীবনে আমার খানার ব্যবস্থা কোথায় হবে, শেষ জীবনে এখনো থাকি ভাড়া বাসায়, শেষ জীবনে আমার আশ্রয় কি হবে। খালি বলতে পারেন তোমার বাপের বাড়ির জমি বিক্রি করে এনে একটা ফ্ল্যাট কিনো, একবারে বলতে পারেন না যে আমার বাপের বাড়িতে আমার জমি বেশি কিনে এনে তোমার একটা ফ্ল্যাট কিনে দিই, এইটা বলতে পারেন না। তা আমাদের সমাজে নারীগুলোর অবস্থা এই, পুরুষগুলোর অবস্থা এই। পুরুষদেরও টার্গেট শ্বশুর বাড়িতে কি পাবো, বেঁচে এনে একটা ফ্ল্যাট কিনলে তো হয়ে যায়। আর বউয়ের টার্গেট যে গ্রামে কে যাবে, গ্রামে যাওয়ার জন্য কি তোমাকে বিয়ে করেছি? মানুষ কি ভালো জায়গায় থাকতে চায় না? আজকে বাংলাদেশে আছি, কালকে লন্ডনে থাকবো, তোমার চোখ নিচের দিকে কেন? তাহলে গ্রামে যা আছে বাপের কবর শুদ্ধ বেঁচে দিয়ে আসো, বাপের কবরে পড়লে লাথি মেরে বেঁচে দিয়ে আসো। ওখানে যেতে পারবো না, ওখানে আমার স্ট্যাটাস মানাবে না, ওটা বেচে ঢাকাতে 2টা ফ্ল্যাট কিনো, বাসা ভাড়া যদি না দেওয়া লাগে তাহলে কত টেনশন ফ্রি থাকবো। অ্যাকচুয়ালি এই নারী অথবা এই জাতীয় পুরুষ হচ্ছে আপনার জীবনের পাপ, অভিশাপ এবং অপয়া। একটা লাথি মেরে জীবন থেকে বের করে দিবেন, দিয়ে বলবেন যে তোর বাপ মায় তোর লেখাপড়া শিখাইছে, আর তুই এত বড় উচিত, তোর বিবেক, কমন সেন্স, মনুষ্যত্ব সব দিয়ে তুই তো কাজ করবি, কাজ করে টাকা কামাই করবি, এরপর নিজের যোগ্যতায় কিছু বানাবি। বেচলে যে কোনো সময় বেচা যায়, কিন্তু নিজের যোগ্যতায় কামাই কয়জন করতে পারে সেই কথা তো একবারে বলিস না। তাহলে তুই হলি আমার জীবনের সবচেয়ে বড় পাপ এবং অপয়া। আমার প্রতিদিন উচিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 5 ওয়াক্ত নফল নামাজ পড়ে পড়ে দোয়া করা যায়, তোর মতো পাপ আমার জীবনের থেকে কবে হয় মরে, নয় গ্যাঞ্জাম ফেসাদ করে বিদায় হবে, পাপ মুক্ত হব। জীবনে একটা ভুল করছিলাম, ফেভারিট মিস্টেক, আর যার কারণে আজকে আমার জীবন থমকে গেছে।
কথা বুঝতে পারছেন? আর এই ভুল ভ্রান্তি এবং সহন ক্ষমতার বাইরে যখন মানুষ চলে গেছে, তখন গত বছর বাংলাদেশে ডিভোর্সের হার ছিল 73%, এবছর অলরেডি 82% ক্রস করে গেছে। তা আমাদের সমাজে স্বাধীনতা বলতে কি বোঝে, কি শিক্ষা জানে, আই ডোন্ট নো, আমি জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না। আর নতুন যে প্রজন্ম বেড়ে উঠতেছে, যারা একটা মানসিক ধাক্কা নিয়ে, রাজনৈতিক একটা ধাক্কা আন্দোলন নিয়ে মুক্ত মনা অথবা মুক্ত স্বাধীনতার ডেফিনেশন শিখছে, তারা আর 5-7 বছর পরে বড় হওয়ার পরে রাষ্ট্রের সরকার টেকা তো পরের কথা, নিজের ঘরে বাবা মা টিকবে কিনা সেটা দেখেন। এখনই অলরেডি আগে ভিডিও করে বলে দিছিলাম যে এই সন্তানের কারণে বাবা মা নিজেকে নিজে পাপী বান্দা মনে করবে। অলরেডি দেখেন বাচ্চারা নিজের বাপ মার নামে মামলা শুরু করে দিচ্ছে কোর্টে যে, মানে কোন বেয়াদব, অসভ্য, অশিক্ষিত এবং পাপ বাবা মার জন্ম দিচ্ছে ঘরের মধ্যে। আর 5টা বছর পরে দেখেন এই জোবায়েদ ভাইয়ের কথা আপনাকে মনে করতে, ইভেন এই জোবায়েদ ভাইও তার সংসারে এটা ফিল করতে পারে। কারণ সরকার বিনোদন ব্যবস্থা থেকে শুরু করে অনলাইন জগৎ, কমিউনিকেশন ব্যবস্থা সবকিছুকে একদম হ্যাপাজার্ড করে ফেলছে, মুক্ত করে ফেলছে। বয়স এবং ম্যাচুরিটি অনুযায়ী স্টেপ বাই স্টেপ যে একটা রেস্ট্রিকশন একটা রাষ্ট্রে থাকা উচিত সেটা নাই। আর অনলাইনের লেখাপড়ার নামে, মার্কেটিং এর থেকে শুরু করে ভাইরালের থেকে শুরু করে এইসব শেখার নামে মানুষ রাতারাতি সাকসেস অর্জন করতে যে, টাকা কামাই করতে যে যেসব নষ্ট ভিডিও বানাচ্ছে, আর সাংবাদিকতার নামে মানুষ যেসব নষ্টামি অনলাইনে সেকেন্ডে সেকেন্ডে ছাড়তেছে, যেটা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য এই সাংবাদিকতা আর ওপেন আইটি প্ল্যাটফর্ম অন অ্যান্ড অনলি রেসপন্সিবল, দায়ী। যার কারণে যে এখন আপনি টাকা দিয়ে বুস্ট করলেও মানুষ আপনার প্রোডাক্ট দেখতেছে না, কিনতেছে না। কারণ মানুষ তো ওই সারাদিন কাজকাম করে এসে রাত 10টার সময় খাওয়া দাওয়া করে সেই যে মোবাইল নিয়ে সারা দুনিয়া শয়তানি, বদমাইশি, চড়াচড়ি, থাপড়াথাপি, সিটারি সব দেখতেছে, ফান নামের সোজা কথা জাউরামি দেখতেছে। এই দেখতে দেখতে রাত 2টা বেজে গেছে, ঘুমায় গেছে, উল্টে আরো সকালবেলা অফিসে লেট, মাথা ডুলতে ডুলতে গেছে। তা আপনার সৃজনশীল কাজ দেখার সময় তো তার নাই। আপনি হাজার হাজার টাকা বুস্টের পিছনে খাটায়ও আপনার এরকম ক্রেতা অথবা কোনো কিছু নাই। তাহলে আপনি পুরুষ উদ্যোক্তা হন, নারী উদ্যোক্তা হন, আইটি জগৎ, অনলাইন জগৎটা যেখানে আপনার শোরুম দিয়ে যে 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করতে হতো, সেই টাকা দিয়ে মাল বানায় ঘরে আনছেন, কিন্তু আপনি সেল দিতে পারতেছেন না। আর এই অযোগ্য ব্যক্তিরা যখন সেলস নিয়ে কাজ করতেছে, তখন তার সেলের পাওয়ার নাই। সে যে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট তৈরি করছে, এটা যে শো করে মার্কেট থেকে ভালো একটা প্রাইস এবং রেসপেক্ট অর্জন করবে, সেটা না করে তাদের টেন্ডেন্সি হচ্ছে কত কমে কত ফ্রি দেওয়া যায়, কত বেশি দেওয়া যায়। তাহলে 1000 টাকায় 4টা টি শার্টও দাও। আর যার সেলের পাওয়ার নাই, সে চিন্তা করতেছে যে আমি একটা টি শার্ট বানাবো 500 টাকা দিয়ে, আর মানুষ 1000 টাকায় 4টা টি শার্ট কিনছে, সবাই ওটাই করতেছে, তাহলে আমি 500 টাকা দিয়ে একটা টি শার্ট কেন বানাবো? অর্থাৎ সে যে একটা ব্র্যান্ডের দিকে যাচ্ছিল, একটা ব্র্যান্ডের একটা পোলো গেঞ্জির দাম 2,10,000 টাকাও আছে, হান্স ব্র্যান্ডে আছে, একটা গুচি ব্র্যান্ডের টি শার্ট 2 লাখ টাকাও দাম আছে। এই যে স্বপ্নগুলো দেখা, ব্র্যান্ড মানে সম্মানের ব্যবসা করা, ওগুলো ব্রেন থেকে একদম জিরোতে নেমে যাচ্ছে। নেমে যে ওই হুঁশিয়ারি, স্টক লট, সিরা ফাটা কোথায় কত ফেলে দেওয়া আছে সেটা জোড়া তেলে দিয়ে 3টে 1000 টাকায় দাও, 5টা 1000 টাকায় দাও, 10টা 1000 টাকায় দাও। অর্থাৎ অনলাইনে ব্র্যান্ডের নামে হকারি ব্যবসা শুরু হয়েছে। আর এই মালগুলো কাস্টমাররা রিসিভ করে বলছে খান কি ছেলে মাল দিছে, এ তো রাস্তায় 60 টাকা পাওয়া যায়, 4টে 1000 টাকা, মানে এটা একটা 250 টাকা পড়িছে। অর্থাৎ আপনারা বাংলা কথা খানকির ছেলে বলে গালাগালি দিচ্ছে। আপনাকে ব্র্যান্ডের মালিক বলতেছে না, আপনাকে উদ্যোক্তা বলতেছে না, আপনারা সিটারের বাচ্চা বলে গালাগালি দিচ্ছে, আপনার বাপ মা তুলে গালাগালি দিচ্ছে। আর এরপরে 70% মাল রিটার্ন। আর আপনার এই প্রোডাক্ট যত রিসেলার বিক্রি করতেছে, একটা কাস্টমার তৈরি করা এত সহজ না। আপনার এই অফার টফার শুনে আর অনলাইনের অরিজিনালের ছবি মার্কেটিং করে বাংলা হুঁশিয়ারি মাল ধরায় দিচ্ছেন, আর তাদের মাল সব রিটার্ন আসতেছে আর গালাগালি খাচ্ছে। এবার রিসেলার নামের যে ইয়াং জেনারেশনটা তৈরি হচ্ছিল, সেই রিসেলার জগৎটাও ধ্বংসের মুখে। তাহলে
একটা নারী একটা পুরুষ কত জায়গায় কত রকমের রিলেশন, কত রকমের ধ্বংস, সব কিছু নিয়ে আলোচনা করে দিচ্ছি। জন্মদাতা বাবা মার থেকে শুরু করে আপনার সংসারের কাজের বিটি থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখলাম না। এরপরে প্রতিদিনের সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার চরিত্র পর্যন্ত আলোচনা করে দিলাম। তাহলে এবার আপনি বুঝে দেখেন, আপনি বিগড়ে গেছেন, আপনার ওয়াইফও বিগড়ে গেছে, আপনার সন্তানও বিগড়ে যাচ্ছে। আগামী বাংলাদেশ 5 বছর 10 বছর পরে এই বাংলাদেশ কতটা দোজকে পরিণত হতে যাচ্ছে, আপনার পরিবারের কারণে কতটা দোজকে পরিণত হবে, অথবা আমার পরিবারের কারণে কতটা দোজকে পরিণত হবে। তা প্রতিটা পরিবারই যদি দোজক হয়, তা বাংলাদেশটা কোন দোজক হবে? তাহলে আপনার যে এই যে সেজে গুজে শাড়ি পরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে লাল টিপ আর লাল লিপস্টিক দিয়ে যে ওই মিডিয়াতে সামনের পরে আসেন এবং র্যালিতে ফুল দেওয়ার সময় সামনে থাকতে হবে যেন আপনার ছবিটা ওখানে ভেসে উঠে, অ্যাকচুয়ালি এই বাংলাদেশ সোনার বাংলা অথবা উন্নয়নের বাংলা, এই বাংলাদেশ কি আর জীবনে সভ্য বাংলাদেশে থাকবে? আর দেশটা যখন অসভ্য বাংলাদেশ হয়ে যাবে, আর আপনার পরিবারটা যখন একটা পাপ এবং অপয়া এবং দোজকে পরিণত হচ্ছে, এবার চিন্তা করে দেখেন, আপনি যে উদ্যোক্তা হতে চাইছেন অথবা আপনি যে জীবনে উন্নতি করতে চাইছেন, আপনি আপনার সন্তানকে নিয়ে গর্ব করতে চাইছেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, শেষ জীবনে অন্তত একটু আশ্রয়, সম্মান, খাবার, ওষুধ, সেবা এগুলো পাবেন, এগুলোকে আসলে পাওয়ার লেভেলে বাবা মা আপনি কি না? আর এই লেভেলে যখন আপনি নাই, তখন তো আপনার প্রতিদিনই অপচয়, ধ্বংস, এরপরে মানুষের মধ্যে কৃতজ্ঞতা পাবেন না, পরিবারের মনের মধ্যে পাবেন না, আর খালি দেও দাও। আর এই দেও দাও করতে গেলেই আপনাকে অপরিজনীয় টাকা কামাই করতে হবে। আর অপরিজনীয় টাকা কামাই করতে গেলে আপনাকে হয় পতিতা বৃত্তিতে নামতে হবে, অথবা পুরুষ কলবয় হইতে হবে, অথবা চোর বাটপার হইতে হবে, অথবা ধান্দাবাজ হইতে হবে। তাহলে আপনার পরিচয় কোথায় যে ঠেকলো? বাংলাদেশের মিডিয়া এমন অবস্থা, রাস্তা থেকে সেমডি একটা টোকা এনে মাগনা মাগনা লাগাচ্ছে, লাগায় কয়েকে তোরে ভিডিও বানাবো, তুই ভাইরাল হবি। কেমনে? তোর একটা ভিডিও বানা, তুই বলবি আমি যে ছেলেকে বিয়ে করব তার 10 লক্ষ টাকা মাসে ইনকাম থাকতে হবে। এসএমডি, তোর লেখাপড়ার যোগ্যতা কি, তোর ফ্যামিলি স্ট্যাটাস কি, তোর বংশ স্ট্যাটাস কি, তোর কোন জায়গায় কয় কেজি মাংস আছে? বলার যে 10 লাখ টাকা ইনকাম আছে, তোর মতো এরকম বাল সালো চুততে কোনো কাজে লাগে নাকি বাল ফালাইতে কোনো কাজে লাগে না, জুতো মুছতে কোনো কাজে লাগে? এই ভিডিওটা কে ছাড়তেছে দেখবেন, নিউজের নাম অমুক লাইভ নিউজ, আদর্শ বাংলাদেশ গড়ি, এরকম সুন্দর সুন্দর নাম দেয়া টিভি চ্যানেল অথবা সাংবাদিকতার চ্যানেল। কোন সাংবাদিক দিছে, ওই সাংবাদিকের প্রোফাইল খুঁজে দেখবেন, এর আগে সে বিভিন্ন ওই হিজড়ার ভিডিও বানাইছে, এক হিজড়া 5 জনের নিয়ে কেমনি খেলতে পারে সে ভিডিও বানায় বানায় পেজের মনিটাইজেশন দিছে। এ পাশে নাম হয়েছে সাংবাদিক। আর এই সাংবাদিকরা যদি কন্ডম ছাড়া লাগানো হয় তখন বলবে সাংবাদিকের বাক স্বাধীনতা এই রাষ্ট্রের এই সরকার ধ্বংস করেছে। আরে তুই তো সাংবাদিকের না। হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে দেখবেন প্রচুর নারী অ্যাডভোকেট আছে, তার মধ্যে 70% 80% অ্যাডভোকেটের জামাই নেই, হয় ডিভোর্স নয় সেপারেশন। কি কারণে ম্যাডাম? আমার জামাইটা খারাপ পড়েছিল, নতুন ভালো ছেলে খুঁজতেছি। ও একবারও কয় না যে আমি আমার ক্যারিয়ার বানানোর জন্য আমার ওই যে চেম্বারের আন্ডারে কাজ করি, ও সিনিয়র গো পাশা মারা খাইতে খাইতে চামড়া টামড়া সব কালো বানায় ফেলাইছি, জামাই এটা ধরছে, ধরার পরে আমার 2টা লাথি মেরে গেছে গা। ও পাশে কোর্টের মধ্যে কিন্তু সে আইন বিচার নিয়ে কাজ করে, রাষ্ট্রের সর্বোচ্চ নীতির ডায়লগ মারে। টিভি চ্যানেলে যেসব মেয়েগুলা শাড়ি পরে খালি নিয়ম নীতি, তারপরে দেশপ্রেম, তারপরে আদর্শ কত কথা বলে, এ একটারও চামড়া কালো হইতে বাকি নাই। বরঞ্চ এমপি গো টাকা কেমনে বিদেশে পাচার হয় দেখবেন, ওগো ব্যাংকের এক একজনের 40-50টা অ্যাকাউন্ট আছে, যে ঘুম পড়ায় দিয়ে আসে। তাহলে সংবাদপত্র, আইন, প্রশাসন নিয়ে যারা কাজ করে তাদের অবস্থাই এই। তা আপনি নারী উদ্যোক্তা পার্টনারশিপে আর একজন বেটা মানুষের সাথে মিলে আপনি হইতে যাবেন যে আপনার
পরিচিত কেউ না, আপনজনের রক্তের মধ্যে কেউ না, আপনাকে মিসগাইড করবে না? সে তো আপনার কাছ থেকে ফয়দা লুটে আপনাকে বেরিয়ে চলে যাবে। তাহলে আপনাকে উদ্যোক্তা হতে গেলে সবার আগে সাস্টেইনেবিলিটি জানতে হবে, অর্থাৎ টিকে থাকার শক্তি, নিজের সিকিউরিটি, নিজের প্রাইভেসি, তারপরে যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টের প্রাইভেসি, প্রফিট শেয়ার। এরপর যে মাল কিনবে সেই মাল কি আপনার টাকা দিয়ে কিনে আপনার মধ্যে সে পার্টনার হয়ে যাবে, নাকি সেও ক্যাশ টাকা কিছু এনে আপনি দেখাবে এবং কেনাকাটাটা স্বচ্ছ হবে এবং বেচাটাও স্বচ্ছ হবে, সব আপনাকে জানতে হবে। তারপরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন। এবং নারীদের জন্য সবচেয়ে ভালো পার্টনারশিপে না যে নিজের চেষ্টায় ছোট্ট করে 5,000 টাকার ব্যবসাও আপনি শুরু করেন। রাতারাতি টাকার স্বপ্ন দেখবেন। আমার প্রচণ্ড পছন্দের একজন ব্যক্তি, যে হয়তো আমাকে চিনে না অথবা আমি তাকে চিনি না, অথবা সে আমাকে প্রচণ্ড ভালো চিনে আমি তাকে প্রচণ্ড ভালো চিনি, সে আমাকে সম্মান করে অথবা করে না, অথবা আমি তাকে করি না, কিন্তু তার একটা শব্দকে প্রচণ্ড আমি সম্মান করি। সারা জাকের, সে একজন ডিরেক্টর, মালিক এশিয়াটিকের। তার ওয়েবসাইটের মধ্যে, এশিয়াটিকের ওয়েবসাইটের মধ্যে তার একটা সুন্দর বক্তৃতা দেওয়া আছে এবং শেষ লাইনটাতে বলা আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। আর এইটার কারণে তাকে আমি সারা জীবনের জন্য স্যালুট জানাই। একজন নারী এই কথাটা বাংলাদেশে প্রথম বলছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। অর্থাৎ জীবনে রাতারাতি বড় হওয়া, কোটিপতি হওয়া অথবা ধনবান হওয়ার কোনো সুযোগ নাই। পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। তাহলে আপনারা যারা ওই ইন্ডিয়া থেকে লাগেজে করে শাড়ি এনে এনে বেছে বেছে উদ্যোক্তা হওয়ার ধান্দা করছেন, এগুলো বন্ধ করেন। নিজের সৃজনশীল কিছু করেন, নিজের যোগ্যতা করেন। প্রয়োজনে খালি পুডিং বানায় বানায় বিক্রি করেন, একটা পেঁয়াজু বানায় বিক্রি করেন নিজের যোগ্যতা দিয়ে। অনেক কিছু ইনশাল্লাহ একসময় পাবেন। শুধু সাকসেসের জন্য ধৈর্য আর সংসারে সন্তান, স্বামী, কাউকে দোষ না দিয়ে সবার আগে চিন্তা করতে হবে যে ওদের ভালো লাগার এমন একটা পাত্রে আমি পরিণত হব যেন আমাকে ছাড়া ওদের সূর্য না ওঠে, সূর্য না ডুবে। অর্থাৎ আমি আমার ম্যাগনেটিক পাওয়ার অফ অ্যাডিকশন এভাবে ছড়াবো, নিজেকে এভাবে বদলাবো। এরপর দেখেন আপনার চারপাশে সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা এতভাবে আপনার চারপাশে আসবে, যা করতে যাবেন তাইতেই স্বর্ণের মতো চকচক করবে এবং ফসল ফলা শুরু করবে। আর সমাজে যে পুরুষগুলো, আপনি যখন বিভেদে থাকবেন, আপনার আইডি দেখেই বোঝা যায় খালি ধর্মের, তারপরে নীতির, প্রেমের, বিরহের পোস্ট মারতেছেন টিকটকে, ফেসবুকে, দেখেই বোঝা যায় যে এ বেটি কি হয়েছে, হয় সিপারেশন আছে, না স্যাকা খাইছে, না ডিভোর্স হয়েছে, না জামাই মরছে কিছু একটা, না ঠাপ খেয়ে মনে করেন যে এবার জামাই হারাইছে। আপনার স্ট্যাটাসই বলে দেয়। যে মানুষের প্রতিদিনের কার্যকলাপ তার স্ট্যাটাসে না থাকে, দেখে বোঝা যায় হয় এটা বাটপার, নয় এটা সিটার, নয় এই জায়গায় 10 জায়গায় বাড়া খাটা মাল, বাসা মাল, নয় এটা চরিত্রহীন। তো যেসব চরিত্রহীন পুরুষ আছে তারাই আপনার সাথে যোগাযোগ করবে, কোনো ভদ্রলোক আপনার সাথে যোগাযোগ করবে না। সো আপনার প্রোফাইল সবসময় রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, আপনার ইমোশন আপনার ভিতরে রাখতে হবে। এরপরে মানুষ, ভদ্র মানুষই আপনার কাছে আসবে। 100টা ভদ্র মানুষের মধ্যে আপনার জন্য কি পারফেক্ট, তাকে আপনাকে খুঁজে আপনার দ্বিতীয় জীবন শুরু করতে হবে। আর যেসব পুরুষ মানুষ আপনাকে রাতারাতি মিষ্টি কথা বলবে, যেমন যে বেটা হেরোইন খায়, হেরোইনছি, ওর মুখের ভাষা সবসময় খুব সফট এবং মিষ্টি হয়, মন গলানোর মতো, আর ওই কথাতেই আপনি আরও ধ্বংস হন। আপনাকে জানতে হবে যে পুরুষ কর্মঠ, যে পুরুষের কর্ম উদ্দীপন আছে, সে সারাদিন কাজে ব্যস্ত, ওর আপনার ওই একটা হ্যালো জান আই মিস ইউ, কখন বাসায় আসবা, এই বাল শোনার টাইম তার নাই। সে তার ক্যারিয়ার এবং পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যতের জন্য খাটতেছে। বরঞ্চ ফোন দিলে বলবে ভাই ফোনটা রাখো তো, এত বারবার ফোন দিচ্ছ কেন, কাজের মধ্যে ব্যস্ত আছি, ফোনটা রাখো, এটা বলবে সেই পুরুষ মানুষ। সেই পুরুষ রাত 12টার পরে ঘুমাতে যাওয়ার সময় আপনার কাছে আপন হবে, এর আগে তার এসব পিরিত ঠাপানোর টাইম নাই। আর আপনাদের সেই সব পুরুষে ভাল লাগে, সকালে জান তুমি কি খেয়েছো, জান তুমি গোসল করেছো দুপুরে, জান বিকালে তুমি কি চা খেয়েছো, নাস্তা করেছো, কি রঙের ড্রেস পরেছো। এইসব হাফ লেডিস মার্কা, জাউরা মার্কা, বদমাইশ মার্কা কথাবার্তা বলে বলে আপনার কাছে সে কেয়ারিং হবে, দ্রুত আপনার শরীরের কাছে আসবে। এরপর 2টা উত্তেজক ওষুধ খেয়ে আপনার ইচ্ছা মতো ঠাপাবে, এরপর আপনার জীবনটা বেড়ায় চলে যাবে। কারণ আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন।
হতে পারেন আপনি আমার মা, হতে পারেন আপনি আমার ওয়াইফ, হতে পারে আপনি আমার বোন, হতে পারেন আপনি আমার মেয়ে, ডাজেন্ট ম্যাটার। আপনার এই যে অদক্ষ জ্ঞান এবং অদক্ষ ইমোশন আপনাকে রাস্তার বেশ্যা বানাচ্ছে, হয় গুপ্ত নয় প্রকাশ্য। সো আপনাকে এইসব বাস্টার্ড কোয়ালিটির পুরুষ থেকে, কেয়ারিং, ওভার কেয়ারিং পুরুষ থেকে দূরে থাকতে হবে। দেখতে হবে কোন পুরুষটার চালচলন, কথাবার্তা, কর্ম জীবনের জন্য সে ফাইট করতেছে, আর এর বাইরে 2 টাকা ইনকাম করার পরে যখন সে সাকসেসফুল হচ্ছে, সে পরিবারের কাছে চলে আসতেছে এবং পুরোটাই পরিবারের সঙ্গে সময়, অর্থ, সম্পদ, খাবার সব কিছু শেয়ার করতেছে, করে আবার সে তার কাজে চলে যাচ্ছে। আর ওই পুরুষটাই শুধুমাত্র আপনার জীবনের বেস্ট হবে। সে প্রতিদিন আপনার নিয়ে ঘুরতে বেরোবে না, প্রতিদিন আপনাকে এন্টারটেনমেন্ট দিবে না, বাট আপনার লাইফ তৈরি করে দিবে। আপনার জীবনে বট গাছের মতো থাকবে, ওই রোমান্টিক মুভির শাহরুখ খান হয়ে আপনার জীবনে থাকবে না, সে অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্ববান হয়ে আপনার পাশে থাকবে। আর এই পুরুষটাকে চিনতে পারেন না, আপনারা চিনতে পারেন কতগুলো ভেড়াকে। আর ওই ভেড়া ওই ভিডিও কল, অডিও কলে বলবে যে আমার কিন্তু শক্তি অনেক বেশি, ওরে সুখ তোমারে দেব, আমার সাইজ এরকম। আপনার মাথা মুথা খারাপ হয়ে যায়। ওরকম সাইজেরই একটা মারা খেয়ে ঘরে চলে আসেন, আর সমাজে খালি বলে বেড়েন আমি নারী উদ্যোক্তা, পাশা মারা খাওয়া উদ্যোক্তা, এটা বলেন না। তাহলে প্রবলেম আপনার। এই এত এত বিচ্ছিরি কথা বলে দিচ্ছি, যখন আপনি এরকম একটা মারা খেয়ে ঘরে আসবেন তখন আপনার ভাষা এর চেয়ে খারাপ হবে। তখন চিন্তা করবেন যে না, জুবায়েদ ভাই আমার লাইফ তৈরি করে দিছিল, যার কারণে আমার কাছে কোনো পুরুষ ওই শরীরের সুখ, মনের সুখ, কেয়ারিংয়ের সুখ, ঢঙের সুখ, জান ইজরা মার্কা সুখ, এরকম ভেড়া অথবা হারামি অথবা এরকম চরিত্রহীন পুরুষ আমার জীবনের ধারে পাশে আসার আগে লাথি মেরে বের করে দিই। পুরুষ হলে পুরুষের মতো হইতে হবে, সে তার কাজে ব্যস্ত থাকবে, আমি তাকে যেটুকুন মানসিক সাপোর্ট দিলে সে ভালো করবে সেটা। এবং তাকেও বলবো তুমি কষ্ট করতে থাকো, কোনো সাপোর্ট লাগলে আমাকে বলো, আমিও তোমার সাথে যুক্ত হই। কারণ তোমার অবর্তমানে এই ব্যবসা তুমি যে পরিশ্রম করে এটা দাঁড় করায় যাচ্ছ, তোমার অবর্তমানে এটা আমাকে ধরে থাকতে হবে। তা না হলে ভবিষ্যতে তোমার অবর্তমানে আমি পরিবারের ব্যয় চালাতে পারবো না, সন্তানদের চালাতে পারবো না, তখনই কোনো তোমার ম্যানেজার অথবা কেউ একজন আইসে এটা ভেঙে চুরে বেঁচে কিনে খেয়ে ফেলাই দিবে, আর আমিও একটা সময় পরে টাকার অভাবে বেশ্যা হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। তাহলে তোমার এই ভালোবাসার এই যে মানুষটা, এই যে শরীরটা শেষ জীবনে এসে যদি বেশ্যাই হয়ে যায়, তাহলে সারা জীবনে আমার এত ভালোবাসার কি দরকার? তাহলে তুমি বেঁচে থাকতে কোথায় ভালো, কোথায় মন্দ, কোথায় কি, সেটা তুমি আমাকে শিখায় দাও, এবং আমিও যখন শিখতে চাই আমাকে সুযোগ দাও, এবং প্রয়োজনে 2 জন মিলে একসাথে কাজ করি। আর এই সংসারই মৃত্যুর আগ পর্যন্ত টিকে, এই সংসারই বরকত আসে, এই সংসারের সন্তানরাই মানুষ হয়। আর বাদ বাকি যেখানে যা জন্ম নিবে অথবা বেড়ে উঠবে সব হয় জারজ হয়ে হবে, নয় ধ্বংসকারী অপয়া হয়ে হবে। তাহলে এবার এই এতগুলো পচা কথা বললাম, এখান থেকে আপনি আপনার লাইফটা কোন কোন জায়গায় ধ্বংস হবেন, কোন কোন জায়গায় কিভাবে রিলেশনে আটকে আছেন, কোন কোন জায়গায় কোন মোহের মধ্যে আছেন, সেখান থেকে বের হন। বের হয়ে সবার আগে একটা কথা বলা শেখেন, ফাক অফ। পুষালে থাকবি, না পুষালে রাস্তা মাপ। আর তোর কাছে যদি আমার স্বার্থ থাকে আমি তোর সাথে মিশবো, না হলে মিশতাম না। কারণ আমার জীবনের সময় শর্ট, প্রচুর ইনকাম করতে হবে আমার অবর্তমানে, যেন আমার সন্তান রাস্তা না পড়ে। আড্ডা মারার সময় নেই, বন্ধুত্ব মারানোর সময় নেই, ওই বান্ধবী তোমার সাথে নিউ মার্কেট ঠাপানোর সময় নাই, বন্ধু তোমার সাথে অফিস শেষে, ব্যবসা শেষে ওই অমুক হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে গল্প মারানোর সময় নাই। প্রয়োজন ওই সময় বাসায় পরিবারের সময় দিব, অথবা নিজের গবেষণামূলক কাজ করবো, অথবা নিজের বুড়ো বয়সে হলেও পড়াশুনো, জ্ঞান চর্চা করব। আর এরপরে দেখেন আপনার লাইফ 3 থেকে 6 মাসের মধ্যে কিভাবে বদলাইতে থাকে। সবার আগে সেলফিশ হবেন, চক্ষু লজ্জাহীন হবেন। আর সেটা কিসের জন্য? সময়, যে আমার জীবনের সময় কম, আমাকে আমার সময় বাঁচাইতে হবে। কাউরে বেশি পছন্দ হয়েছে যান, যে 5 মিনিটের জন্য সেক্স করে চলে আসেন, ওই বছরের পর বছর পেলে পেলে খেলার আর ভাঙ্গাবে, আর আপনি খালি টাকা খরচ করতে থাকবেন। এ বাল করার টাইম আছে? আপনার মন চাইছে কারোর সাথে যান, শুয়ে আসেন, মনের জ্বালা মিটে আসেন, আইসে এবার কাজে নামেন। মাসের পর মাস রাত জেগে জেগে প্রেম করা, হাজার হাজার টাকার গিফট পাঠানো,
নিজের সম্পদ ধ্বংস করা, কষ্টের ইনকাম ধ্বংস করা, ইভেন ওই গিফট দিতে, টাকা দিতে, খরচ দিতে, হারাম কামাই করা দরকার কি? পছন্দ হয়েছে আমার সাথে শুবা, তোমার পছন্দ আমারও পছন্দ আছে, যাও শুই, শেষ, ক্লিয়ার। তোমারও মন বসছে, আমারও মন বসছে, যাও এবার রাস্তা মাপো। কিন্তু তোমার পিছনে তো আমি সময় দিতে পারবো না, এত সময় নাই। কারণ জীবনে একটাই ব্যবসা, সেটা হচ্ছে সময়। নট টাকা, নট প্রোডাক্ট, নট সার্ভিস, সময়। পৃথিবীতে একমাত্র ব্যবসা হচ্ছে সময়। কত অল্প সময়ে বেশি কাজ করতে পারেন, আর এইটা হচ্ছে পৃথিবীর একমাত্র বিজনেস। সো নারী উদ্যোক্তা বলেন, পুরুষ উদ্যোক্তা বলেন, যাই হতে চান না কেন, পৃথিবীতে একটা জিনিসকে কাউন্ট করবেন, সময়। যেদিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকবেন, তখন খালি আফসোস করবেন যে সময়টাকে কাজে লাগাইনি। তাহলে সময়টাকে রেসপেক্ট করা শিখেন, জীবনে উন্নতি করেন। আমি আপনাদের স্যালুট দেই। আমি যদি কোনো আপনাদের কাজে আসি, কোনো গাইডলাইনে, আমার সঙ্গে আলোচনা করবেন। আর আমি হচ্ছে একটা র জিনিস বুঝেন তো, যার মধ্যে ওই লোক দেখানো বিদ্যা, লোক দেখানো কথাবার্তা, লোক দেখানো ভদ্রতা, প্যান্ট শার্ট টাই পরে মিষ্টি মিষ্টি কথা বলা, এসব আমার মধ্যে নাই। আমি একটা খাস জিনিস, যেটা রিয়েল লাইফে দেখি সেটা একদম ডিরেক্ট ডেলিভারি দিয়ে দিই, এবং কোনোটাই আর্টিফিশিয়াল এবং 100-এর উপর প্রমাণ থাকার পরেই এগুলো আমি বলি। চ্যালেঞ্জ করলে আসবেন, প্রমাণ করে দেখায় দিব। প্রতিটা কথার যুক্তির পিছনে সঠিক প্রমাণ সহ সব দেখায় দিব। তা আমার ভিডিও যারা ভালো লাগে মন দিয়ে দেখবেন, খাতা কলম নিয়ে দেখবেন, টানাটানি করবেন না। এবং যদি ভালো লাগে তাহলে আপনার আশপাশের মধ্যে কে ক্ষতিগ্রস্ত অথবা এরকম বাজেভাবে নিজের জীবনটাকে ধ্বংস করছে, নিজের ব্রেনটাকে ধ্বংস করছে, মেধাকে ধ্বংস করছে, নিজের ক্যারিয়ার ধ্বংস করতেছে, উন্নতি থেকে ছিটকে পড়তেছে, সেই মানুষটাকেই শুধুমাত্র আপনি ভিডিওটা শেয়ার করে দিয়ে বলবেন যে একটা খাস একটা বিয়াদব পাইছি, বিয়াদবের ভিডিওগুলো একটু দেখেন তো, বাট এর মধ্যে কি ভালো কিছু আছে শেখার মতো? অথবা এখানে খারাপগুলো শিখে যদি ভালোটা খালি যদি গ্রহণ করেন, তাহলে কি আপনার লাইফটা চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয় তাহলে মন দিয়ে ভিডিওটা একটু দেখেন। হয়তোবা শুরুতে লোকটাকে খারাপ বলবেন, বাজে বলবেন, কিন্তু রিয়েল লাইফে যখন আপনার হাজার বিপদ থেকে বেঁচে যাবেন এবং দিন দিন আপনার উন্নতি হতে থাকবেন, তখন ওনাকে বস ডাকতে বাধ্য হবেন এবং বুঝবেন আপনার বাবা, স্কুলের শিক্ষক, বড় ভাই, হাজব্যান্ড, দেওর, সব কিছুর থেকে সব থেকে আপন ভাই হচ্ছে এই জোবায়েদ ভাই, যে আপনার লাইফটা তৈরি করে দিচ্ছে 10টা খারাপ কথা বলে। তখন আমাকে আপনি সম্মান করতে বাধ্য। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকেন, উন্নতিতে থাকেন, এবং আমাদের যে সমাজ ব্যবস্থা যেদিকে যাচ্ছে, একটা কথাই বলবো, হাত জোর করে ছোট সন্তানদের পায়ের কাছে যেও, মাথা নিচু করে বলবো, বাবারা তোমরা, মারা তোমরা, স্বাধীনতা অনেক বিশাল বিষয়, নাগরিক অধিকার অনেকগুলো পার্ট নিয়ে। ছোট্ট একটু স্বাধীনতার শব্দ শুনে বাবা মার সাথে বিয়াদবি করবা না, চড়াচড়ি করবা না, মারামারি করবা না, রাষ্ট্রের ক্ষতি করবা না, নিজের সম্মানের ক্ষতি করবা না, নিজের ক্যারিয়ারটা ধ্বংস করবা না। তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব, তোমরা অনেক কিছু হতে পারবা যদি তোমার বাবা মার দোয়া তোমার শরীরে থাকে, তোমার শিক্ষকের দোয়া থাকে, তোমার গুরুজনের দোয়া থাকে, ইভেন একটা পশুর দোয়া যদি তোমার শরীরে থাকে, তোমার জীবনে উন্নতি ছাড়া আর কিছু হবে না। খালি উন্নতি আর উন্নতি, তুমি নিয়ে পারবা না। কিন্তু একটা কাজ করবা না, সহন ক্ষমতা হারাবা না, বেয়াদবি করবা না, উত্তেজিত হবা না, অভদ্র হবা না। আর রাতারাতি বড় হওয়ার কখনো কোনো স্বপ্ন দেখবা না। প্রচুর গবেষণা করবা, প্রচুর চিন্তা করবা, এরপর থেকে সৃজনশীল হাজার মানুষ যেটা করছে তার থেকে ডিফারেন্ট কিছু একটা করবা। তোমার লাইফটা অসাধারণ হয়ে যাবে, আই প্রমিস ইউ। তো হাত জোর করে বলছি, প্লিজ, তোমাদের কারণে জাতিটা একটা সভ্য জাতি হবে, তোমাদের কারণেই জাতি এবং সংসার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমার বাবা মাও ধ্বংস হয়ে যাবে। প্লিজ ডোন্ট ডু ইট। যদি বলো তোমাদের পায়ের কাছে মাথা নিচু করে আমাকে এই রিকোয়েস্টটা করতে, আমি রাজি আছি, চলে আসবে আমার কাছে, আমি ভিডিও করে সারা বিশ্বের মানুষকে দেখাই দিব যে তোমাদের পায়ের কাছে মাথা নিচু করে একজন বাবা, একজন ভাই, একজন শিক্ষক, একজন শুভাকাঙ্ক্ষী পায়ের কাছে মাথা নিচু করে হাউমাউ করে বলতেছে, প্লিজ বি এ জেন্টাল, ভদ্র এবং সুন্দর এবং সুস্থ চিন্তা করো। এই বাংলাদেশে বাংলাদেশি আমরা, মুখে বলার দরকার নেই বাংলাদেশকে ভালোবাসি, কাজ করে এগিয়ে যাও যেন বাংলাদেশ উন্নতির শিখরে চলে যায়। তো তোমাদের সবার শুভকামনা, সবার কাছে মাথা নত করে তোমাদের স্যালুট দিচ্ছি। আসসালামু আলাইকুম।